সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে আমরা পরমাণু গঠন ও নিউক্লিয়ার পদার্থবিদ্যা এই অধ্যায়ের চতুর্থ ক্লাসটা করব। এর আগে আমরা 3টা ক্লাস করছি, আজকে এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। তো আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এই অধ্যায়ের 4 নম্বর ক্লাসটা পড়ব। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। অনেকে এখানে কমেন্ট করছো। নুসরাত জাহান, বুশরা, ইমরি, শাহরিয়ার, ফাহাদ, হাসিব, ফারহানা ইসলাম, তারপরে মোহাম্মদ মোতাহার, হাসিব ইবনে শরীয়তুল্লাহ, ইমডি জাকারিয়া, জেরিন খান। ওকে, আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্রুত সবাই একটু যুক্ত হয়ে যাও। তো আজকে আমরা এই অধ্যায়ের চতুর্থ ক্লাসটা করব। অরিন্দম মল্লিক, দাদা চলে আসলাম। হ্যাঁ, দ্রুত চলে আসো, দ্রুত 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 চলে আসো সবাই। আমরা ক্লাসটা শুরু করে দিব এখনই, ঠিক আছে? ভাই, আপনি কি খেলা দেখেন না? খেলা আর কি দেখবো? হ্যাঁ, বাংলাদেশ নিয়ে কোনো তো আশা নাই, তো আর খেলা খেলা দেখে কোনো লাভ নাই। চল। দাদা, আপনার চোখ ভালো হয়েছে? হ্যাঁ, চোখ ভালো হয়েছে, চোখ ভালো হয়ে গেছে, চোখে আর কোনো প্রবলেম নাই। তবে একটু হালকা ঠান্ডা লেগে আছে, আসলে ঠান্ডা ছাড়তেছে না। আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, তো এই কারণে সর্দি, হালকা কাশি, তারপরে চোখ ফুলে যায় মাঝে মাঝে। মোহাম্মদ রাফিউল ইসলাম, হ্যাঁ তোমার নামটাও পড়ে দিলাম। তো চলো, মোটামুটি সবাই চলে আসছে, আমরা শুরু করি। তো দেখো, আমরা এই অধ্যায়ের 2টা অংশ, তো 2টা অংশের আমরা প্রথম অংশটা পড়তেছিলাম। এই অধ্যায়ের মেইন 2টা অংশের মধ্যে প্রথম অংশটা হচ্ছে বোর পরমাণু মডেলের সাহায্যে এনতম কক্ষপথের, কোন একটা অ্যাটমের এনতম কক্ষপথের বেগ, ব্যাসার্ধ, শক্তি এই সংক্রান্ত আলোচনা। এইটা হচ্ছে প্রথম পার্ট। আর দ্বিতীয় একটা পার্ট আছে, সেই দ্বিতীয় পার্টটা হচ্ছে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় ক্ষয়সূত্র নিয়ে আলোচনা। তো 2টা পার্টই সমান গুরুত্বপূর্ণ, 2টা পার্ট থেকে বোর্ড কোশ্চেন আসে, ইভেন অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। তো আজকে আমরা এই প্রথম পার্টের শেষ ক্লাসটা করব, ঠিক আছে? আজকে আমরা প্রথম পার্টের শেষ ক্লাস করব। এর আগে 3টা ক্লাস হয়েছে, তো আজকে প্রথম পার্টের শেষ ক্লাস করব। আমরা গত দিন ম্যাথ প্রবলেম সলভ করতেছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকে অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব, এমসিকিউ প্রবলেম সলভ করব, ঠিক আছে? আমরা প্রথম যে পার্ট, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের এনতম কক্ষপথের বেগ, ব্যাসার্ধ, শক্তি নির্ণয় সংক্রান্ত যে আলোচনা ছিল, সেই আলোচনার প্রেক্ষিতে আমরা আজকে অনেকগুলো ম্যাথ প্রবলেম এবং এমসিকিউ প্রবলেম সলভ করব। তো আমি এখানে অলরেডি কিছু কোশ্চেন লিখে রাখছি। তো আমি নরমালি কোশ্চেন তোলার জন্য টাইম দিই না, ঠিক আছে? কোশ্চেন ভাবার জন্য টাইম দিব, কিন্তু কোশ্চেনটা তোলার জন্য টাইম দিব না। তো তুমি কোশ্চেনটা তোলাটাকে মেইন টার্গেট করবা না, কোশ্চেনটা বোঝাটাকে এবং কোশ্চেনটা নিয়ে তুমি একটু ভাববা, প্রথমে ভাববা। আমি এখানে পিছনে তো লিখে রাখছি কোশ্চেন, তো যখন কোশ্চেন আসবে তুমি কোশ্চেনটা নিয়ে একটু ভাববা। তোমাদের ধরো অপার ভাই তো একটা প্রবলেম লেখা থাকে, সেটা তোলার জন্য টাইম দেয়, কিন্তু আমি কিন্তু দিই না টাইম। এখন তাহলে তুমি এই প্রশ্নটা তুলবা কিভাবে? প্রশ্নটা তুলবা হচ্ছে যখন লেকচার কমপ্লিট হয়ে যাবে, যখন আমি লেকচার শিটটা দিয়ে দিব, তো তখন তুমি লেকচার শিটটা দেখে, লেকচার স্লাইডটা দেখে দেখে প্রবলেমগুলো তুলে নিবা। তো সেই জন্য যতটুকু জায়গা কোশ্চেন লেখার জন্য দরকার, ততটুকু জায়গা ফাঁকা দিয়ে তারপরে তুমি সলভ করবা। তবে আমি যখন একটা কোশ্চেন এখানে নিয়ে আসবো, যে প্রবলেমটা এখানে লেখা থাকবে স্লাইডে, তো আমি সলভ করার আগে তুমি প্রবলেমটা নিয়ে নিজে থেকে একটু ভাববা। কি ক্লিয়ার? বুঝাইতে পারছি? ঠিক আছে? কোশ্চেন তোলার জন্য টাইম চাইবা না, কোশ্চেন তোলার টাইম দরকার নাই আপাতত। আপাতত কোশ্চেনটা নিয়ে ভাবার টাইমটা নিবা, ঠিক আছে? আমি ভাবার জন্য টাইমটা দিব, ঠিক আছে? তোলার জন্য না। তুলতে গিয়ে যদি ভাবতে না পারো, তাহলে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? তোলার চেয়ে ভাবাটা গুরুত্বপূর্ণ, যে প্রবলেমটা নিয়ে তুমি কি ভাবছো, তারপরে আমি কি সলভ করছি, ঠিক আছে? এই দুইটা মিলাবা। নরমালি কি হয় দেখো, আমি অফলাইন স্টুডেন্টদের বলি, কারণ অফলাইন স্টুডেন্টদের ওদের তো একটু সময় কম পাওয়া যায়, 1 ঘন্টা মাপা সময়। তো এই কারণে একটা প্রবলেম লিখে সাথে সাথে কিন্তু আমি সলভ করে দিই। তো এটা কিন্তু ভালো জিনিস না। একটা প্রবলেম নিয়ে তুমি প্রথমে ভাববা, তারপরে তুমি আমার সলভটা দেখবা। তাহলে হবে কি, এমনও হইতে পারে আমি যেভাবে সলভ করছি, তুমি দেখা গেল সেইভাবে সলভ করো না, অন্য কোনো ভাবে উত্তর মিলাই ফেলছো। তো এটাই হচ্ছে একটা প্রবলেম সলভ করার মজাটাই হচ্ছে এখানে, যে বইয়ে যেভাবে করা আছে বা ক্লাস টিচার যেভাবে করালো, ঠিক আছে, আমরা যেভাবে করাই দিলাম, অথবা কোনো একটা সলভের কোথাও যেভাবে লেখা আছে তুমি ওভাবে না করে তুমি নিজে থেকে কিছু একটা ইনোভেটিভ কিছু একটা করছো। তো এটাই আসলে দরকার।
তো এই কারণে প্রবলেমটা নিয়ে কিন্তু ভাববা, আমি আবারও বলতেছি ভাববা, তোলার দরকার নেই। তো চলো দেখো প্রথম একটা প্রবলেম এখানে আছে, বলা হচ্ছে যে কোন পরমাণুর দ্বিতীয় তৃতীয় কক্ষপথের, কোন একটা পরমাণুর দ্বিতীয় তৃতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের বেগ ও পর্যায়কালের গুণফলের অনুপাত। তো বেগকে আমরা কি দিয়ে লিখি? ভি, আর পর্যায়কাল হচ্ছে টি। তাহলে কোন একটা পরমাণুর এই যে কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের বেগ এবং এর পর্যায়কাল, একবার ঘুরে আসতে যে সময় লাগে, পর্যায়কাল, টাইম পিরিয়ড, ক্যাপিটাল লেটার টি, এদের গুণফলের রেশিওটা চাইছে, এদের গুণফলের অনুপাতটা চাইছে। কোন কোন কক্ষপথের? দ্বিতীয় ও তৃতীয় কক্ষপথের। তাহলে তুমি প্রবলেমটা নিয়ে একটু ভাবো, প্রথমে দেখো তো কি করা যায়, প্রবলেমটা নিয়ে একটু ভাবো। ভাবো একটু, প্রবলেমটা নিয়ে নিজের থেকে ভাবো কি করা যায়। বেগ আর পর্যায়কালের গুণফলের অনুপাত চাওয়া হয়েছে। দেখো আমি তোমাদের যখন থিওরি পড়াই তখন একটা কথা বলছিলাম যে বেগ আর ব্যাসার্ধ এই দুইটা জিনিস যদি জানা যায় তাহলে যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবা, যে কোনো জিনিস তুমি বের করতে পারবা, শুধু বেগ আর ব্যাসার্ধ লাগবে। এবং দেখো বেগ আর ব্যাসার্ধ জেনে আমরা কিন্তু অনেক কিছু বের করছি। আমরা কিন্তু একটা ম্যাথ প্রবলেম সলভ করছিলাম, ঠিক 1 নম্বর ম্যাথ প্রবলেমটা, সেটা হচ্ছে একটা এনতম কক্ষপথের এনতম কক্ষপথ বলে দিছিল, কততম কক্ষপথ, সেই কক্ষপথের বেগ, ব্যাসার্ধ, পর্যায়কাল, কম্পাঙ্ক, তারপরে কৌণিক বেগ, রৈখিক বেগ, কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল, সব কিছু কিন্তু আমরা বের করছিলাম। তো ওইখানে কিন্তু টাইম পিরিয়ড ছিল, ওইখানে কিন্তু বেগ ছিল। তো আমাদের এখন বলতেছে বেগ আর টাইম পিরিয়ডের গুণফলের অনুপাতটা। তাহলে তুমি আগে বেগ আর টাইম পিরিয়ডের গুণফলেরটা, এই যে গুণফলটা, এই গুণফলের সূত্রটা আগে তুমি আনবা। তো দেখো তো বেগের সূত্রটা আমরা কি জানি? বেগের সূত্র ভি ইকুয়াল টু, আমরা কি জানি? ভি ইকুয়াল টু জেড ই স্কয়ার ডিভাইডেড বাই 2h এপসাইলন নট এন। ঠিক আছে, জেড ই স্কয়ার ডিভাইডেড বাই দুইটা মুরগি, মনে আছে? তাহলে দেখো ভি, আমি সবগুলো ধ্রুবককে একটু এই যে বক্সের মধ্যে নিয়ে নিই। জেড ই স্কয়ার, দেখো কোনো একটা পরমাণুর মানে জেড ফিক্সড, কোনো একটা পরমাণুর মানে জেড একটা নির্দিষ্ট, তার দ্বিতীয় আর তৃতীয় কক্ষপথ অর্থাৎ n1 2 আর n2 হচ্ছে ধরো 3, মানে দ্বিতীয় আর তৃতীয় কক্ষপথের। তাহলে জেড ই স্কয়ার 2h এপসাইলন এগুলা সব কনস্ট্যান্ট হলে ভি এর সাথে এন এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ভি এর সাথে এন এর সম্পর্ক, এটা হচ্ছে ভি। এবার আসো টাইম পিরিয়ড হচ্ছে টি, টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ওমেগা, ওমেগা। এবার ওমেগা ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, তাই না? তাহলে ওমেগা ইকুয়াল টু যদি ভি বার আর হয়, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, তাহলে নিচে ভি ডিভাইডেড বাই আর, আর লাভ দিয়ে উপরে উঠে গেল। তাহলে এইবার আসো দেখো, উপরে আর নিচে হচ্ছে ভি, উপরে আর নিচে হচ্ছে ভি। তো দেখি তো আর এর সাথে এন তম কক্ষপথের এন এর সম্পর্কটা কেমন, আর এর সাথে এন এর সম্পর্কটা কেমন? আর ইকুয়াল টু সূত্র কি ছিল? এইচ স্কয়ার এপসাইলন নট এন স্কয়ার ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কয়ার, মাঝখানে বাদ দিয়ে মুরগি বর্গ, আর নিচে একটু কষ্ট করে মনে রাখতে হবে পাই এম জেড ই স্কয়ার, বা শর্টকাট সূত্র তুমি চাইলে মনে রাখতে পারো, তোমার খুশি, তোমার ইচ্ছা। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, আর এর সাথে এন এর সম্পর্কটা কেমন? আর এর সাথে এন এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক, আর বেগের সাথে এন এর সম্পর্ক হচ্ছে শুধু এক ঘাতের ব্যস্তানুপাতিক। তাহলে এবার আসো, তাহলে আমি দেখি তো টি এর সাথে এবার সম্পর্ক বলি, টি। তাহলে টি সমানুপাতিক, দেখো উপরে আর আছে, তো আর এর সাথে এন এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক, আর নিচে বেগের সাথে এন এর সম্পর্ক হচ্ছে এক ঘাতের ব্যস্তানুপাতিক, তাহলে নিচে হচ্ছে 1 ডিভাইডেড বাই এন। ঠিক আছে, দেখো আমি কিন্তু সমান চিহ্ন দিয়ে লিখি না, সমানুপাতিক দিয়ে লিখছি। আমি চাচ্ছি এন এর সাথে টি এর সম্পর্কটা কেমন হবে। তাহলে এন সুন্দর করে যদি উপরে চলে যায়, তাহলে টি সমানুপাতিক হচ্ছে এন কিউব। তাহলে এবার বেগ আর পর্যায়কালের গুণফল, বেগ আর পর্যায়কাল এদের গুণফল আর কি। তাহলে এদের গুণফল এন এর সাথে কেমন সম্পর্ক? তাহলে বেগের হচ্ছে 1 ডিভাইডেড বাই এন, আর টি সমানুপাতিক হচ্ছে n টু দি পাওয়ার 3। তাহলে n টু দি পাওয়ার 3 বসালাম। এই যে বেগ, দেখো বেগ 1 ডিভাইডেড বাই n, 1 ডিভাইডেড বাই n, আর টি n টু দি পাওয়ার 3, n টু দি পাওয়ার 3। তাহলে অতএব ভি আর টি এদের গুণফলের সাথে n এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। ঠিক আছে, ভি আর টি এর গুণফল তার সাথে n এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। আমাদের এইটুকুই জাস্ট লাগতো। ঠিক আছে, এইটুকুই জাস্ট লাগতো, এইটুকু জানলেই প্রবলেম সলভ। এইটুকু যদি জানা যায় তাহলে প্রবলেম সলভ। কি ক্লিয়ার? তাহলে আমি আরেকবার একটু বলি,
ব্যাসার্ধের সাথে এন এর সম্পর্কটা দেখব, বেগের সাথে এন এর সম্পর্কটা দেখব। পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, তাহলে আর উপরে ভি নিচে। তাহলে এবার আর এর জায়গায় এন এর সাথে যার সম্পর্ক সেটা বসাই দিব, বেগের জায়গায় এন এর সাথে তার যে সম্পর্কটা বসাবো, তাহলে টি এর সাথে এন এর সম্পর্কটা পাবো। এবার ভি আর টি এর গুণফল বলছে, ওকে, তাহলে ভি আর টি এর গুণফল, তাহলে ভি এর জায়গায় সমানুপাতিক দিয়ে 1 ডিভাইডেড বাই এন বসাবো, টি এর জায়গায় ওই যে একটু আগে বের করে নিয়ে আসলাম এন কিউব বসাবো, তাহলে এন স্কয়ার হলো। তাহলে ভি আর টি এর গুণফল হচ্ছে এন এর সাথে তার বর্গের এন স্কয়ারের সমানুপাতিক, এন এর বর্গের সমানুপাতিক। তো এইবার আসো, কোন একটা পরমাণুর কততম কক্ষপথ বলছে? দ্বিতীয় আর তৃতীয় কক্ষপথ বলছে। দ্বিতীয় আর তৃতীয় কক্ষপথে বেগ আর পর্যায়কালের গুণফলের অনুপাত। তাহলে গুণফলের অনুপাত, এই অনুপাতটা কি হবে বলো? এই যে অনুপাতটা, এই অনুপাতটা কি হবে? গুণফলের অনুপাতটা কি হবে? অনুপাতটা হবে এই যে এন স্কয়ার এর সমানুপাতিক। তাহলে উপরে দ্বিতীয় কক্ষপথ, তাহলে উপরে 2 স্কয়ার আর নিচে হচ্ছে 3 এর স্কয়ার, মানে n1 স্কয়ার। ঠিক আছে, এই যে এভাবে লেখা যায়, n1 স্কয়ার ডিভাইডেড বাই n2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার বাই 3 স্কয়ার, তাহলে 2 গুণ 2 4 আর 3 গুণ 3 9, তাহলে 4:9। তাহলে অ্যান্সার হচ্ছে 4:9। শেষ। ঠিক আছে, ভিটি সমানুপাতিক এন স্কয়ার, এটা বের করে নিতে হবে। আর তুমি যদি বলো ভাই আমি এটা মুখস্থ রাখবো, এটা তুমি কত জিনিস মুখস্থ রাখবা? ঠিক আছে, এগুলা কিচ্ছু মুখস্থ রাখতে হবে না। বেগের সূত্রটা মুখস্থ রাখো, ব্যাসার্ধের সূত্রটা মুখস্থ রাখো, দুনিয়ার সবকিছু তুমি হিসাব নিকাশ করে নিতে পারবা। কি ক্লিয়ার? বেগ আর ব্যাসার্ধের সূত্রটা মুখস্থ রাখলে দুনিয়ার সবকিছু বের করে নেওয়া যাবে। তাহলে দেখো তো এগুলা কিন্তু এমসিকিউতে আসবে, ভার্সিটিতে বা বুয়েট প্রিলিতে এই টাইপের প্রবলেম কিন্তু আসবে। ঠিক আছে, এটা কিন্তু যেই মেইনের প্রবলেম, বুঝছো? ঠিক আছে, ওদের কিন্তু এই প্রবলেমটা একবার আসছিল। তো চলো নেক্সট দেখি কি প্রবলেম আছে। এবার 2 নম্বর বলা হচ্ছে বোর মডেল অনুযায়ী, আমি এই পাশে থাকি তাহলে কোশ্চেন দেখতে পারবা। বোর মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের ঘূর্ণনে, প্রথম কক্ষপথের অর্থাৎ এন এর মান 1, প্রথম কক্ষপথের ইলেকট্রনের ঘূর্ণনে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ভ্রামক বের করতে বলছে। দেখো এটা কিন্তু খুবই আনকমন একটা কোশ্চেন, তড়িৎ প্রবাহ আবার কোত্থেকে আসবে? আচ্ছা, তড়িৎ প্রবাহ আই এটা বের করতে বলছে, আর চৌম্বক ভ্রামক বড় হাতের এম এটা বের করতে বলছে। দেখো চৌম্বক ভ্রামক এটা তোমরা জানো না, কেন জানো না? কারণ তোমাদের চতুর্থ অধ্যায় শর্ট কোর্সে নাই। তো সমস্যা নেই, আমি তোমাদের চৌম্বক ভ্রামকের সূত্রটা বলে দিলে তুমি ম্যাথ করতে পারবা। চৌম্বক ভ্রামক আমরা পড়ি হচ্ছে সেকেন্ড পার্টের চতুর্থ অধ্যায়। তো সেকেন্ড পার্টের চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এগুলা তো তোমাদের নাই, তো এই কারণে চৌম্বক ভ্রামক এই জিনিসটা তোমার কাছে নতুন। তো সমস্যা নেই, চৌম্বক ভ্রামকের আমি যদি তোমাকে সূত্রটা বলে দিই তাহলে তুমি হিসাব নিকাশ করতে পারবা। ঠিক আছে, আপাতত সূত্রটা বুঝে, সূত্রটা জেনে আমরা হিসাব নিকাশ করতে পারবো। তাহলে তড়িৎ প্রবাহ আর চৌম্বক ভ্রামক চাইছে হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের। তাহলে এন এর মান কত? 1। তাহলে প্রথম কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের আমি বেগ আর ব্যাসার্ধ কিন্তু জানি। ঠিক আছে, বেগ আর ব্যাসার্ধ কিন্তু জানি। তাহলে হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের, হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের এটার ব্যাসার্ধ, এটা হচ্ছে নিউক্লিয়াস, ব্যাসার্ধ r1 এবং তার বেগ v1, এইটা কিন্তু আমি জানি, বেগ আর ব্যাসার্ধ কিন্তু আমি জানি। তাহলে r1 যেহেতু প্রথম কক্ষপথ, r1 এটা v1, r1 এর মান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, 53 × 10⁻⁻10 এত মিটার, 0.53 × 10⁻⁻10 মিটার। দেখি তোমরা কেউ একজন আমাকে একটু বেগের মানটা বলো তো, বেগ v1 এই বেগের মানটা বলো তো, 2.16 × 10⁻6 নাকি 2.18 × 10⁻6? মেবি। ঠিক আছে, এগুলো তোমাদের নির্ণয় করা আছে। দেখো যদি বলো এখানে নির্ণয় করতে হবে কিনা, এখানে নির্ণয় করে নিলে তো খুবই ভালো, কিন্তু এগুলো আমরা জানি, এগুলো আগে থেকে জানি কি, তাই তো? ঠিক আছে, বলো দেখি একটু ওয়েব অ্যাপে দেখে নি। হ্যাঁ ঠিক আছে, গুড। তাহলে এবার আসো, তড়িৎ প্রবাহ চাইছে। তো শোনো এবার, তড়িৎ প্রবাহ আই = Q / T। তড়িৎ প্রবাহের ডেফিনেশন কি? তড়িৎ প্রবাহের ডেফিনেশন হচ্ছে পার ইউনিট টাইমে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, প্রবাহিত চার্জ ডিভাইডেড বাই পার ইউনিট টাইম। প্রবাহিত চার্জ যাচ্ছে
কি পরিমাণ, নিচে পার ইউনিট টাইম, ঠিক আছে, একক সময়ে প্রবাহিত চার্জ। তো এটা একটা ইলেকট্রন, তো এটা একটা ইলেকট্রন, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, এবং ইলেকট্রনের চার্জের মান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে এই চার্জ এভাবে ঘুরতেছে। তো এই যে কক্ষপথে হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথে, যে কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম, এই কক্ষপথে এই চার্জটা তো ঘুরতেছে, চার্জ ইলেকট্রন। তাহলে এই চার্জটা একবার ঘুরে আসতে যে সময় লাগে, সেই সময়টা হচ্ছে পর্যায়কাল, ক্যাপিটাল লেটার টি। তো আমরা পর্যায়কালটা কিন্তু বের করতে পারবো। তাহলে তুমি দেখো তো, আমি যদি কোনো একটা প্রস্থচ্ছেদ এখানে চিন্তা করি, ধরো এখানে এই যে ঘূর্ণন পথে, এইখানে মনে করো একটা প্রস্থচ্ছেদ আমি চিন্তা করলাম, এটা একটা প্রস্থচ্ছেদ, ঠিক আছে, আমি একটু বড় করে দেখাই, প্রস্থচ্ছেদটাকে একটু জুম করে দেখাই। তাহলে এই হচ্ছে একটা প্রস্থচ্ছেদ, দেখো এই একটা প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ই পরিমাণ চার্জ, কিউ ইকুয়াল টু ই, ইলেকট্রনের চার্জের সমান চার্জ, ই পরিমাণ চার্জ টি সময়ে প্রবাহিত হচ্ছে। একবার ঘুরে আসতে যে সময় লাগবে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার টি, পর্যায়কাল। তাহলে পর্যায়কাল টি সময়ে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত চার্জ হচ্ছে ই, কিউ ইকুয়াল টু ই। তাহলে একক সময়ে প্রবাহিত চার্জ কত? একক সময়ে প্রবাহিত চার্জ কত, সেটাই তো তড়িৎ প্রবাহ। তাহলে এটা ই ডিভাইডেড বাই ক্যাপিটাল লেটার টি হয়ে গেল। কারেন্ট, এটাই কারেন্ট, অ্যাসোসিয়েটেড কারেন্ট হচ্ছে এইটা। কি ক্লিয়ার? এটা কিন্তু আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে এই ম্যাথটা কিন্তু করি, আমি কিন্তু করাই এটা। তাহলে কিউ পরিমাণ চার্জ এই প্রথম কক্ষপথের এই বৃত্তাকার পথে ঘুরতেছে। তো একবার ঘুরে আসতে সময় ক্যাপিটাল লেটার টি, তাহলে টি সময়ে ই ইকুয়াল টু কিউ পরিমাণ চার্জ আছে, বা কিউ ইকুয়াল টু ই পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। তো একক সময় কি পরিমাণ চার্জ, তাহলে একক সময়ে ই ডিভাইডেড বাই টি। এবার টি তো পর্যায়কালে, ই এর মান তো তুমি জানো। তো এখন টি পর্যায়কাল একটু আগে আমি তোমাকে বের করে দেখাইছি যে টি পর্যায়কাল 2π/ω। তাহলে ই টি ইকুয়াল টু 2π ডিভাইডেড বাই ওমেগা, তাহলে ওমেগা উপরে চলে গেল। এবার ই ডিভাইডেড বাই হচ্ছে 2π, উপরে ওমেগা, ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি ডিভাইডেড বাই আর, তাহলে ই ভি ডিভাইডেড বাই 2πr। এবার ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ভি এর মান এই যে 2.18 ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই 2π, আর এর মান 0.53 ইন্টু 10⁻10, এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। বুঝতে পারছো? এর চেয়ে সহজ ম্যাথ হয় বলো? তাহলে আসো আমরা হিসাব করি, দেখি 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 গুণ 2.18 এক্সপোনেনশিয়াল ফাংশন 6 divided by 2 into 3.1416 into 0.53 আর 10⁻10। তাহলে যদি আমার হিসাব নিকাশ ঠিক থাকে, তাহলে কারেন্টের মান হচ্ছে, খুবই কম কারেন্ট, কারেন্টের মান হচ্ছে 1.047 into 10⁻³ অ্যাম্পিয়ার। দ্যাট মিনস 1.047 মিলি অ্যাম্পিয়ার। কি ক্লিয়ার? বুঝছো? তাহলে কারেন্ট গেল, তাহলে অ্যাসোসিয়েটেড কারেন্ট আমরা বের করে ফেললাম। এবার বের করতে হবে চৌম্বক ভ্রামক। তো চৌম্বক ভ্রামকের সূত্রটা তো তুমি জানো না, তাহলে আমি আগে তোমাকে চৌম্বক ভ্রামকের সূত্রটা জানাই। চৌম্বক ভ্রামককে বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল লেটার এম দিয়ে প্রকাশ করা হয়, আর সূত্রটা হচ্ছে NIA। এন হচ্ছে পাক সংখ্যা, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর এ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে NIA। তো এন পাক সংখ্যা, এখানে পাক সংখ্যা 1, ঠিক আছে, এখানে পাক সংখ্যা 1। ধরো এরকম ভাবে যদি আমি তার পেঁচা এরকম কুণ্ডলী তৈরি করতাম, তাহলে 10 পাক দিলে, 10টা পাক দিলে, 10টা পাকের কুণ্ডলী দিলে এন এর মান 10। কিন্তু এখানে তো ইলেকট্রন ঘুরতেছে, পাক সংখ্যা একটাই আসলে। তাহলে এখানে এন এর মান 1, এন এর মান বসবে 1, আই এর মান ওই যে তুমি একটু আগে বের করলা 1.047 ইন্টু 10⁻³ এবার এ হচ্ছে ক্ষেত্রফল। তো দেখো তো এর ক্ষেত্রফল কত, এর এরিয়াটা কত, এর যে এরিয়াটা কত। তো এরিয়াটা হচ্ছে πr², যেখানে আর এর মান হচ্ছে, এটা একটা বৃত্তাকার কক্ষপথ না, তাহলে এর এরিয়াটা, এই বৃত্তের এরিয়াটা লাগবে। তাহলে আর এর মান 0.53 ইন্টু 10⁻10 অ্যাংস্ট্রম, সরি 10⁻10 মিটার, 0.53 অ্যাংস্ট্রম, এটা তো আর এর মান, এটা আমার জানা। তাহলে ক্ষেত্রফল πr², ক্ষেত্রফল কি πr²। তাহলে পাই 0.53 ইন্টু 10⁻10 তার স্কয়ার। তাহলে এখান থেকে চৌম্বক ভ্রামক আসবে। চৌম্বক ভ্রামকের একক হচ্ছে এ মিটার স্কয়ার, ঠিক আছে, বক্স এখানে হিসাব করবা, এ মিটার স্কয়ার, এটা হচ্ছে একক।
ক্লিয়ার? তাহলে চৌম্বক ভ্রামক বের করে ফেললাম, জাস্ট সূত্রটা জানলেই কিন্তু কাজ শেষ। ঠিক আছে, এখন তুমি যদি বলো ভাই একটু বুঝাই দেন সূত্রটা কোত্থেকে আসলো, তাহলে তো আমার চতুর্থ অধ্যায় পড়াইতে হবে, বুঝছো? তো যেহেতু চতুর্থ অধ্যায় নেই, জাস্ট খালি সূত্রটা জেনে রাখো, যদি কখনো আসে অ্যাডমিশন টেস্টে আসতে পারে, বোর্ড পরীক্ষা আসবে না। ঠিক আছে, এই প্রবলেমটা ধরো যদি দিয়ে দেয় অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয়, যে ইতে আসা প্রবলেম, তো ধরো যদি অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয়, তাহলে সূত্রটা জানা থাকলেই হবে। কি ক্লিয়ার? তাহলে পারবা? ঠিক আছে, নেক্সট আসো, বলো এবার এই গ্রাফটা বলো সঠিক অ্যান্সার কি হবে। রেডিয়াস রেডিয়াস ভার্সেস জেড এর গ্রাফ, জেড মানে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার। তাহলে কি বলা হচ্ছে দেখো, রেডিয়াস আর এন অফ ইলেকট্রন ইন nth অরবিট ভার্সেস অ্যাটমিক নাম্বার জেড গ্রাফ ইজ। সহজ কথা, আর ভার্সেস জেড এর গ্রাফ, আর ভার্সেস জেড এর গ্রাফ, কোন একটা অ্যাটমের জন্য আর ভার্সেস জেড এর গ্রাফ কি হবে। তো এন তম কক্ষপথের ব্যাসার্ধ, এই কারণে আর এন। তাহলে ব্যাসার্ধ এবং পারমাণবিক সংখ্যা জেড, এটার গ্রাফটা কি হবে। তো এখানে দেখো কতগুলা গ্রাফ আছে, তাহলে আসো আর ভার্সেস জেড এর গ্রাফ। তো আর এর সূত্রটা দেখো, ব্যাসার্ধের সূত্রটা দেখো। ঠিক আছে, কেউ বলতেছে সি, কেউ বলতেছে এ, দুইজন দুই রকম অ্যান্সার দিচ্ছে। আবু রায়হান বলছে এ, তারপরে একজন বলছে বি, বি বলছে অনেকে, দুইজন বলছে বি, মোহাম্মদ মোতাহের বলছে বি, তারপরে ডি বলছে, মানে কোনোটাই বাকি রাখা নাই কেউ। রকি কুমার কুন্ডু বলছে এ। সূত্র দেখবা, শোনো সূত্রটা দেখবা, সূত্র দেখলে কাজ শেষ। আর এন এটা ইকুয়াল টু এইচ স্কয়ার এপসাইলন নট এন স্কয়ার ডিভাইডেড বাই পাই এম জেডি স্কয়ার। তাহলে এখানে বাকি সবাই ধ্রুবক, আমার সম্পর্ক হচ্ছে জেড এর সাথে। তাহলে আর এন জেড এর সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। জেড এর সাথে সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক নির্দেশ করতেছে কোনটা? এটা সমানুপাতিক, না এটা হবে না। এটা উপরের দিকে উঠে গেছে, না এটা হবে না। ব্যস্তানুপাতিক, তাহলে কোনটা? ডি। দেখো এই যে আর এন এর সাথে জেড এর সম্পর্কটা হবে, দেখো ব্যস্তানুপাতিক। তাহলে যারা বলছো এ তারা ভুল, যারা বলছো সি তারাও ভুল। তাহলে ডি ব্যস্তানুপাতিক, আর এন আর জেড একটা একটার সাথে কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি বুঝছো? বুঝছো না বুঝো নাই? ব্যস্তানুপাতিক হলেও এই ব্যস্তানুপাতিক না, এটা সরল রেখা না। তুমি বলো তো y সমান সমান ধ্রুবক k 1 ডিভাইডেড বাই x, দ্যাট মিন্স এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট k। তোমাদের আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটা পড়াইছি, তাহলে গ্রাফ সম্পর্কে একটা প্রপার আইডিয়া তোমাদের থাকা উচিত। তো এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট k, এটা সরল রেখা। এটা কি সরল রেখা? এটা তো বক্ররেখা, এটা তো আয়তাকার অধিবৃত্ত, এটা আয়তাকার অধিবৃত্ত, অধিবৃত্তের গ্রাফ হবে। ডেসমস অ্যাপে আঁকবা, ডেসমস অ্যাপে আঁকবা এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো তো এটা তো আর এন যেটা ওয়াই আর জেড যেটা এক্স, তাহলে আর এন জেড এদের গুণফলটা কনস্ট্যান্ট। এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কি ডি হবে? এটা কি সরল রেখা? তাহলে ডি হবে না। যারা ভাবতেছো ব্যস্তানুপাতিক, এটা সরল রেখার মতো ব্যস্তানুপাতিক না। কখন হইতো ডি? কখন হইতো যদি এরকম হইতো ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, যে ঢাল নেগেটিভ একটা সরল রেখা যদি হইতো, তাহলে তখন এইটা হইতো, কিন্তু এটা তো না, এটা এখানে হবে না। তো তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আয়তাকার অধিবৃত্তের গ্রাফ হবে, বি নম্বর হবে। আয়তাকার অধিবৃত্তের ব্যস্তানুপাতিক, কিন্তু সরল রেখার মতো ব্যস্তানুপাতিক না, বক্ররেখার মতো ব্যস্তানুপাতিক। তারপরও যদি মনে করো যে কারো বুঝতে হয়, তাহলে তোমাদের ওই যে বলছি ফোনের যে একটা অ্যাপ আছে ডেসমস অ্যাপ, সেই ডেসমস অ্যাপে বসাই দিবা, বসাই দিলে হয়ে যাবে, বুঝছো? বা এখানে ধরো আমি একটু দেখাই, ফাংশন একে দেখাই। দেখো ওয়াই ইকুয়াল টু সামথিং ধ্রুবক ধরো, ধ্রুবক ধরো 2 ডিভাইডেড বাই এক্স, 2 ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে, 2 বাই এক্স আর কি। তাহলে এর গ্রাফটা দেখছো, এই যে দেখো ভালো করে দেখো গ্রাফটা দেখো, এই যে আয়তাকার অধিবৃত্তের গ্রাফ, এই যে এরকম একটা আর এরকম একটা। তো এইটা আমরা কেন আঁকি না? কারণ ব্যাসার্ধ নেগেটিভ বা জেড নেগেটিভ হইতে পারে না, এই কারণে এই পোরশনটা নাই, শুধু ওই পোরশনটা আছে। তাহলে গ্রাফ সম্পর্কে একটা প্রপার ভালো আইডিয়া থাকা লাগবে কিন্তু, বুঝছো? তাহলে অ্যান্সারটা হচ্ছে বি। এও না, সিও না, ডিও না, অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, অনেকে বলছো বি, রোহান বলছে বি। কি ক্লিয়ার? তাহলে যারা এটা পারছো তারা এবার এটা করবা। নাও, এটা হচ্ছে বেগ ভার্সেস এন এর গ্রাফ। ঠিক আছে, বেগ তোমার এখানে কি লেখা আছে পড়তে হবে না,
এটা হচ্ছে বেগ ভি এন, এন তম কক্ষপথের বেগ, এটা ভার্সেস এন, এন এর গ্রাফ। এন হচ্ছে এই যে কততম কক্ষপথ, মুখ্য কোয়ান্টাম নাম্বার এন, তার গ্রাফ। ঠিক আছে, কি ক্লিয়ার? তাহলে বলো এবার এটা, এটার মধ্যে কোনটা সঠিক গ্রাফ হবে? এখানে বেগ এবং এন সমানুপাতিক, এখানে ব্যস্তানুপাতিক এবং বক্ররেখার মতো ব্যস্তানুপাতিক, এখানে আবার সমানুপাতিক বক্ররেখার মতো সমানুপাতিক, এখানে আবার ব্যস্তানুপাতিক কিন্তু সরল রেখার মতো ব্যস্তানুপাতিক। তাহলে এবার কেউ কেউ বলছে সি, কেউ কেউ বলছে ডি, কেউ কেউ বলছে এ। বুঝে বলা লাগবে, তোমাদের ধরে আমি মাইক দিব। ঠিক আছে, সবাই ঠিকঠাক অ্যান্সার বলবা, ভুল অ্যান্সার কেন বলবা? দেখো বেগ ভি এন এটা সমান সমান জেড ই স্কয়ার ডিভাইডেড বাই 2h এপসাইলন নট এন। আন্দাজে ঢিল ছুড়বা না, দেখে বলবা। এবার বেগের সাথে এন এর সম্পর্ক, তাহলে এগুলা সব কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে এন এর বেগের সাথে এন এর সম্পর্ক হচ্ছে এই যে এটা, এন এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তো আগের মতোই। ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু ব্যস্তানুপাতিক কেমন ব্যস্তানুপাতিক? অবশ্যই বক্ররেখার মতো হয়ে ব্যস্তানুপাতিক, সরল রেখা না। তাহলে কোনটা হবে? হবে সি, হবে সি, আগেরটার মতোই। ঠিক আছে, আগেরটার মতোই। এই যে ভি এন, এটাকে যদি আমি বলি ওয়াই, এটা সমান সমান ধ্রুবককে 1 ডিভাইডেড বাই এন, এন কে আমি তাহলে বলবো এক্স। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা আয়তাকার অধিবৃত্তের গ্রাফ, যে আয়তাকার অধিবৃত্তের গ্রাফ দেখতে এরকম এরকম। তাহলে যেহেতু এই পোরশনটা হবে না, কারণ বেগ ঋণাত্মক হতে পারে না বা এন ঋণাত্মক হতে পারে না, যেহেতু এই পোরশনটুকু হবে না, তাহলে এই পোরশনটুকু হবে। এবার দেখো এই গ্রাফের সাথে এখানে যেটা মিলে যাবে সেটাই হচ্ছে। ওকে, ডান। নেক্সট আসো, দেখো একটা এমসিকিউ প্রবলেম দেওয়া আছে, বলা হচ্ছে হাইড্রোজেনের ভূমি স্তরের ইলেকট্রনের, এটা সহজ, হাইড্রোজেনের ভূমি স্তরের ইলেকট্রনের বেগ ও শূন্য মাধ্যমে আলোর বেগের অনুপাত কত? ঠিক আছে, এটা তোমাদের মানে বইয়েও ডাইরেক্ট ইনফরমেশন দেওয়া আছে যে হাইড্রোজেনের অ্যাটমের ভূমি স্তরের বেগ, হাইড্রোজেন অ্যাটমের ভূমি স্তরের বেগ এবং শূন্য মাধ্যমে আলোর বেগের রেশিও কত? শূন্য মাধ্যমে আলোর বেগের রেশিও। তো শূন্য মাধ্যমে আলোর বেগের রেশিও আমরা কি জানি? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা শূন্য মাধ্যমে আলোর বেগের রেশিও জানি, শূন্য মাধ্যমে আলোর বেগের রেশিও সি নট দিয়ে লিখলাম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের বেগ v1 বললাম, তো এটা তো আমরা জানি 2.18 × 10⁶ এত মিটার পার সেকেন্ড। যেহেতু এই মানগুলো আমাদের বের করা আছে, যদি মানগুলা বের করা না থাকতো, আমরা যদি মানগুলা না জানতাম, তাহলে হয়তো বের করতাম। হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের বেগ আমার জানা নেই, তাহলে আমি হিসাব করে নিতাম, কিন্তু এগুলো তো জানা আছে, তো বহুতবার হিসাব করছি, তাই না? আবার কি হিসাব করে দেখানোর দরকার আছে? যদি মনে করো যে দেখানোর দরকার হয়, তাহলে প্রিভিয়াস ক্লাস করতে হবে, কিন্তু বহুতবার হিসাব করে দেখানো হয়েছে কিভাবে 2.18 × 10⁶ আসলো। তাহলে এবার কি করবা? তোমার হাতে একটা ক্যালকুলেটর আছে, সুন্দর করে ভাগ দিয়ে দিবা। তো প্রথমে কি বলছে? হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের ইলেকট্রনের বেগ আর শূন্য মাধ্যমে আলোর বেগ, তার মানে এইটা ডিভাইডেড বাই এইটা। তাহলে 2.18 এক্সপোনেনশিয়াল ফাংশন 6 ডিভাইডেড বাই হচ্ছে 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8। ঠিক আছে, তাহলে আমার এখানে আসছে হচ্ছে নরমাল মেথডে নিই 8 2, তাহলে আসছে 0.0072। অ্যান্সার আসছে v1 ডিভাইডেড বাই co, এটা অ্যান্সার আসছে 0.00726 এরপরে 666 আছে। তাহলে দেখি এবার কোনটা আসে, 1/2 না, এটা হলো না। তাহলে 2 ডিভাইডেড বাই 137, 2 ডিভাইডেড বাই 137 না, এটাও হয়নি। তারপরে 1 ডিভাইডেড বাই 237 নিচেরটা, এই 1 ডিভাইডেড বাই 237 দেখি এটা, যে না, এটাও হয়নি। তাহলে দেখি 1 ডিভাইডেড বাই 137, 1 ডিভাইডেড বাই 137 0.0002, হ্যাঁ এটা মিলে গেছে, এটা মিলে গেছে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা সি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এটা সি, সি হবে। আনারুল ইসলাম রোহান বলছে সি 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 সি, হ্যাঁ সি। এবার আসো পড়ো, এটা পড়ো, এটা পড়ে সলভ করবা, উত্তর বলবা তোমরা, এটার আমি সলভ বলবো না। বলো কি বলছে দেখো। হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ এল নট। আমি তোমাদের হেল্প করি। হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের, হাইড্রোজেন অ্যাটম তার এই যে প্রথম কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ এল, কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করি, তো প্রথম কক্ষপথের L1, তো সেটা হচ্ছে L নট, এটা বলে দেওয়া আছে। হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের কৌণিক ভরবেগ, প্রথম কক্ষপথের কৌণিক ভরবেগ L1, যেহেতু প্রথম কক্ষপথ, তো সেটা L নট বলে দেওয়া আছে। ভালো কথা। এবার প্রশ্ন বলছে তাহলে Li2+, লিথিয়াম 2+, এর তৃতীয় চতুর্থ কক্ষপথের ইলেকট্রনের
কৌণিক ভরবেগের পার্থক্যটা কত হবে? কৌণিক ভরবেগের পার্থক্যটা কত হবে? কৌণিক ভরবেগের পার্থক্য তোমার এটা জানারই কোনো দরকার নেই, ঠিক আছে? কৌণিক ভরবেগের আমরা স্বীকার্য জানি, বোর মডেলের তৃতীয় যে স্বীকার্যটা, কৌণিক ভরবেগের যে স্বীকার্য, L ইকুয়াল টু কৌণিক ভরবেগ L ইকুয়াল টু NH ডিভাইডেড বাই 2 পাই, NH ডিভাইডেড বাই 2 পাই। তাহলে প্রথম কক্ষপথের জন্য হচ্ছে H ডিভাইডেড বাই 2 পাই প্রথম কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথের জন্য 2H ডিভাইডেড বাই 2 পাই। তৃতীয় কক্ষপথের জন্য 3H ডিভাইডেড বাই 2 পাই। চতুর্থ কক্ষপথের জন্য 4H ডিভাইডেড বাই 2 পাই। এভাবে চলতে থাকবে। আমাদের বলছে তৃতীয় আর চতুর্থ কোন অ্যাটম ডাজ নট ম্যাটার, যে কোনো অ্যাটমেরই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কক্ষপথের কৌণিক ভরবেগ যে কোনো অ্যাটমেরই সেম। কিন্তু হাইড্রোজেন অ্যাটম বলো, লিথিয়াম অ্যাটম বলো, প্রথম কক্ষপথের কৌণিক ভরবেগ সেম, কারণ কোনো জেড নেই। আবার যে কোনো অ্যাটমেরই দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ জেড নেই, সেম। তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ জেড এখানে নেই, সো সেম, সবকিছু সেম। কি ক্লিয়ার? তো কৌণিক ভরবেগের পার্থক্য চাইছে কোন কোন তৃতীয় আর চতুর্থ। তো তোমার একটু মানে বেশি ইনফরমেশন দিয়ে তোমার একটু ভড়কে দেওয়ার ট্রাই করছে। তাহলে দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, তৃতীয় আর চতুর্থ, এই যে এইটা থেকে এটা ডিফারেন্স কত? এটা থেকে এটা ডিফারেন্স কত? 4H ডিভাইডেড বাই 2 পাই আর 3H ডিভাইডেড বাই 2 পাই। বিয়োগ দিলে ডিফারেন্সটা কত? পার্থক্যটা কত? বিয়োগফলটা কত? পার্থক্যটা হচ্ছে H ডিভাইডেড বাই 2 পাই, H ডিভাইডেড বাই 2 পাই। এবার প্রথম কক্ষপথের H ডিভাইডেড বাই 2 পাই এটাকে বলা হয়েছে L নট, এটাকে বলা হয়েছে L নট। তো H ডিভাইডেড বাই 2 পাই এটা হচ্ছে L নট। তাহলে आंसर হচ্ছে L নট। ঠিক আছে, आंसर হচ্ছে সি। তাহলে পারা যাবে না? সহজ না? ভালো, গুড, ভেরি গুড। তো চলো দেখি নেক্সট কি প্রবলেম আছে। নেক্সট তো একটা অনেক কিছু চিত্র আঁকা আছে, তাই না? এবার দেখো, তোমরা কেমিস্ট্রিতে এগুলো অলরেডি পড়ছো, আমি ফিজিক্স যেহেতু পড়াচ্ছি তো আমার দায়িত্বটা একটু পূরণ করি। আমরা বিভিন্ন সিরিজের কথা শুনছি, লাইম্যান সিরিজ, ব্র্যাকেট সিরিজ, প্যাস্টেন সিরিজ, ফন্ট সিরিজ, ঠিক আছে, বামার সিরিজ শুনছি না? তো কখন কোনটা হয়, কিভাবে কোনটা হয়? এই যে আমরা বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করছি, ব্যাসার্ধ নির্ণয় করছি, শক্তি নির্ণয় করছি। এই যে বিভিন্ন কক্ষপথের যে ইলেকট্রন যখন আর কি এক কক্ষপথ থেকে লাফ দিয়ে অন্য কক্ষপথে যায় তখন শক্তি শোষণ করে, নয়তো শক্তি বিকিরণ করে। এবার এই যে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গমনকালে যে শক্তি বিকিরণ বা শোষণ করে, সেই বিকিরিত শক্তি বা শোষিত শক্তিটা আসলে ফোটনের শক্তি, আলোর শক্তি আর কি, ফোটন। তো যখন শক্তি বিকিরণ করে, ধরো উচ্চ কক্ষপথ থেকে লাফ দিয়ে নিম্ন কক্ষপথের দিকে চলে আসলো, তখন কি করবে? শক্তি বিকিরণ করবে। তো সেই বিকিরিত শক্তিকে আমি আলো হিসাবে দেখতে পাবো, ঠিক আছে? কখনো দৃশ্যমান আলোর সিরিজ হবে, অথবা অতি বেগুনি হইতে পারে, ঠিক আছে? এরকম বিভিন্ন অবলেহিত হইতে পারে, মানে বিভিন্ন ধরনের আলোর বর্ণালী তৈরি করতে পারে। দৃশ্যমান আলোর মধ্যে পড়লে সেগুলোকে আমরা দেখতে পারবো, যেগুলা দৃশ্যমান, নীল, সবুজ, তারপরে লাল, বেগুনি, এগুলা দৃশ্যমান, এগুলো আমরা দেখতে পাবো। রেঞ্জ যদি দৃশ্যমান রেঞ্জের বাইরে যায় সেগুলোকে আমরা দেখতে পাবো না। তো এরকম আর কি, যে ফোটন নিশ্চিত মানে যে শক্তি বিকিরিত যে শক্তি, সেই শক্তি আসলে ফোটনের শক্তি। তো ফোটন নিঃসরণ করে, সহজ কথায় ফোটন নিঃসরণ করে। তো আমরা এই জিনিসগুলো একটু দেখব। তো এখানে 5টা সিরিজের কথা বলা আছে, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ আর ফন্ট সিরিজ। কি ক্লিয়ার? তো এইবার আসো কোনটা কখন। যদি উপরের যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন এসে প্রথম কক্ষপথে এসে পড়ে, এটা প্রথম কক্ষপথ N1, এটা দ্বিতীয় কক্ষপথ N2, এটা তৃতীয় কক্ষপথ N3, এটা N4, এটা N5, এটা N6, লাস্টের এটা N7, ঠিক আছে? তো এবার মনে করো উপরের যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন প্রথম কক্ষপথে আসবে, তাহলে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসবে, তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসবে, চতুর্থ কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসবে, পঞ্চম কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসবে, ষষ্ঠ কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসবে, সপ্তম থেকে প্রথম কক্ষপথে আসে, উপরের যে কোনোটা থেকে প্রথম কক্ষপথে আসে। তখন এটাকে বলা হয় হচ্ছে লাইম্যান সিরিজ। এটা ঠিক আছে? তাহলে লাইম্যান সিরিজের জন্য 1 ডিভাইডেড বাই ল্যামডা এটা সমান সমান এই যে জেড স্কয়ার আর এইচ, ঠিক আছে? জেড স্কয়ার আর এইচ। তো নরমালি এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য বলা হয়, তো জেড এর মান 1, তো এই কারণে আমরা সরাসরি লিখে দিই আর এইচ, অর্থাৎ রিডবার্গ কনস্ট্যান্ট।
1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার, অর্থাৎ আসবে কোথায়? প্রথম কক্ষপথে, উপরের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যে কোনো কক্ষপথ থেকে। তাহলে 1 ডিভাইডেড বাই নিচে এটা হচ্ছে n স্কয়ার, যেখানে n এর মান কি হইতে পারে? n এর মান হবে 2 3 4 ডট 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 ডট, ঠিক আছে? কি ক্লিয়ার? 2 3 4 ডট 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 ডট। এবার আসো বামার সিরিজ। বামার সিরিজ হচ্ছে 2 নম্বর কক্ষপথে এসে ইলেকট্রন পড়বে। কোন কক্ষপথ থেকে? উপরের যে কোনো কক্ষপথ থেকে, ঠিক আছে? উপরের যে কোনো কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসবে। তাহলে উপরের যে কোনো কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে যদি আসে, আসো আমরা একটু আঁকি এখানে। তাহলে 2 নম্বর কক্ষপথ হচ্ছে এইটা। তাহলে তৃতীয় কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসবে, তৃতীয় কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসবে, চতুর্থ কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসবে, পঞ্চম কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে, ষষ্ঠ থেকে 2 নম্বর কক্ষপথে, সপ্তম থেকে 2 নম্বর কক্ষপথে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে বামার সিরিজ। এটাকে বলা হয় বামার সিরিজ। তাহলে বামার সিরিজের জন্য n1 টা হচ্ছে 2। আগে লাইম্যান সিরিজের জন্য কি ছিল? n1 ছিল 1। পড়ছো না এগুলা কেমিস্ট্রিতে? এই কারণে কিন্তু আমি খুব বেশি কথা এখানে বলতেছি না, যেহেতু তোমরা জানো। জাস্ট আমার ম্যাথ করার জন্য যতটুকু লাগবে আমি সুন্দর করে সেটুকু তোমাকে গোছাই দিচ্ছি। তাহলে 1 ডিভাইডেড বাই ল্যামডা, রিড বাই কনস্ট্যান্ট 1 আর এইচ, 1 ডিভাইডেড বাই, এবার এটা হবে 2 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n স্কয়ার, যেখানে n এর মান হবে 3 4 5 6 ডট ডট ডট। কি ক্লিয়ার? ভাইয়া কেমিস্ট্রি পড়াচ্ছে? হ্যাঁ, এই অধ্যায় তো কেমিস্ট্রির অধ্যায়। এবার আসো প্যাসচেন সিরিজ। প্যাসচেন সিরিজ হচ্ছে 3 নম্বর কক্ষপথে উপরের যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যখন আসবে, তখন যে বিকিরিত ফোটন, সেই বিকিরিত ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য, ওটা প্যাসচেন সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। কি ক্লিয়ার? তাহলে এবার কোন কক্ষপথ থেকে আসে? এবার তৃতীয় কক্ষপথে আসবে উপরের যে কোনো কক্ষপথ থেকে। তাহলে চতুর্থ কক্ষপথ থেকে তৃতীয়, পঞ্চম কক্ষপথ থেকে তৃতীয়, ষষ্ঠ কক্ষপথ থেকে তৃতীয়, সপ্তম কক্ষপথ থেকে তৃতীয়, ঠিক আছে? তাহলে আসবে কোথায়? n1 হচ্ছে 3, আর n2 যে কোনো কিছুই হতে পারে, 4 5 6, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই ল্যামডা আর এইচ 1 ডিভাইডেড বাই 3 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n স্কয়ার। তাহলে এখানে n হবে হচ্ছে 4 5 6 7 ডট ডট ডট। এবার নেক্সট আসো। এবার নেক্সট ব্র্যাকেট সিরিজ। চতুর্থ কক্ষপথে ইলেকট্রন আসবে উপরের যে কোনো কক্ষপথ থেকে। তাহলে 1 2 3 4, এই যে চতুর্থ কক্ষপথে আসবে। তাহলে এটা থেকে এখানে, এখানে আর এখানে, এই যে, ঠিক আছে? চতুর্থ কক্ষপথে আসবে 1 2 3 4, এই। তাহলে এর জন্য n1 টা হচ্ছে 4 আর n2 5 6 7 যে কোনো কিছু হইতে পারবে। তাহলে 1 ডিভাইডেড বাই ল্যামডা, দ্যাট ইজ rh, 1 ডিভাইডেড বাই 4 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n স্কয়ার। সহজ কিন্তু এগুলা, 5 6 ডট ডট ডট। আর লাস্টের হচ্ছে ফন্ট সিরিজ। তাহলে ফন্ট সিরিজ হচ্ছে, এটা আসবে হচ্ছে কত কক্ষপথে? পঞ্চম কক্ষপথে আসবে। তাহলে 6 থেকে 5 এ আসবে, 7 থেকে 5 এ আসবে, ঠিক আছে? একটু নাম লিখে দিই। এটা ছিল হচ্ছে প্যাসচেন, এটা ছিল প্যাসচেন সিরিজ, আর এটা হচ্ছে ব্র্যাকেট, এটা ব্র্যাকেট সিরিজ। আর লাস্টের এটা হচ্ছে ফন্ট সিরিজ, ফন্ট সিরিজ। তাহলে ফন্ট সিরিজের জন্য 1 ডিভাইডেড বাই ল্যামডা, সূত্রটা হবে 1 ডিভাইডেড বাই ল্যামডা, দ্যাট ইজ rh 1 ডিভাইডেড বাই 5 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 5 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n স্কয়ার। এখানে n এর মান হবে 6 7 8 9 ডট 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 ডট। কি ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা জানি কিনা বলো? এই জিনিসগুলো আমরা জানি কিনা? তাহলে এবার আসো তোমাদের একটু বলি। যখন উচ্চতর কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন লাফ দিয়ে নিম্ন কক্ষপথে আসবে, উচ্চ কক্ষপথ থেকে, এই যে ধরো এইখান থেকে যখন এইখানে আসবে, তখন ইলেকট্রন কি করবে? এরকম একটা শক্তি বিকিরণ করবে। তো সেই বিকিরিত শক্তি হচ্ছে E = hf, যেখানে f = c ডিভাইডেড বাই ল্যামডা। এই যে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন বর্ণালী সৃষ্টি করবে। তো কখন কোন বর্ণালী সৃষ্টি হবে?
তো এইরকম আমরা কিছু সিরিজ পাই। তো সেই সিরিজ হচ্ছে 5টা, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ এবং হচ্ছে ফোন সিরিজ। তো এই 5টা সিরিজ। তো কখন কোন সিরিজ হবে? যদি যদি ইলেকট্রন উপরের যে কোনো কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে লাফ দিয়ে আসে, তখন বিকিরিত যে ফোটনের যে বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য হবে সেটা হবে হচ্ছে প্রথম, অর্থাৎ লাইম্যান সিরিজ। যদি উপরের কোনো কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসে তখন হবে বামার সিরিজ। উপরের কোনো কক্ষপথ থেকে যদি 3 নম্বর কক্ষপথে আসে তখন যে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে সেইটা হবে প্যাস্টেন সিরিজের অন্তর্ভুক্ত। কি ক্লিয়ার? আর যখন মনে করো উপরের কোনো কক্ষপথ থেকে আসবে হচ্ছে 4 নম্বর কক্ষপথে, তখন হবে ব্র্যাকেট সিরিজের অন্তর্ভুক্ত। উপরের কোনো কক্ষপথ থেকে যদি আসে হচ্ছে ফোন সিরিজ মানে সরি 5ম কক্ষপথে, তখন সেটা হবে ফোন সিরিজের অন্তর্ভুক্ত। হামব্রিজ সিরিজ কি লাগবে না? না, হামব্রিজ সিরিজ লাগবে না। আনারুল বলছে হামব্রিজ সিরিজ লাগবে না। না, ওটা লাগবে না, এই 5টা হইলে হবে। আমরা ফিজিক্সে এই 5টাই পড়বো। কি ক্লিয়ার? তাহলে এইগুলো একটু মাথায় রাখবা। এইবার আসো, শোনো, দেখো আমি তোমার একটা বুঝাইছি, তুমি বাকিগুলো বুঝবা। এই লাইম্যান সিরিজের জন্য আমি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে বের করতে বলবো লাইম্যান সিরিজের জন্য। তাহলে তুমি একটু দেখো, এদিকে তাকাও, বোর্ডে তাকাও। এই যে বিকিরিত বা শোষিত শক্তি ই ইকুয়াল টু এইচ এফ, এটা হচ্ছে উপরের কক্ষপথ আর নিচের কক্ষপথের শক্তির ডিফারেন্স। ঠিক আছে? ই ইউ আর ই এল এর শক্তির ডিফারেন্স। তো দেখো, মনে করো এইটা হচ্ছে প্রথম কক্ষপথ, এইটা হচ্ছে প্রথম কক্ষপথ, এইটা হচ্ছে প্রথম কক্ষপথ, আর এইটা হচ্ছে লাইম্যান সিরিজের জন্য দ্বিতীয় হতে পারে, তৃতীয় হতে পারে, চতুর্থ হতে পারে, ডট 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 ইনফিনিটি হইতে পারে লাইম্যান সিরিজের জন্য। দেখো লাইম্যান সিরিজ হচ্ছে উপরের যে কোনো কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসবে। তাহলে লোয়ার অরবিটটা হচ্ছে প্রথম কক্ষপথ, বুঝিও ভালো করে। লোয়ার অরবিটটা প্রথম কক্ষপথ, আর আপার অরবিট দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, ইনফিনিটি, ইনফিনিটি, ডট 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 ইনফিনিটি। তাহলে এবার তুমি বলো তো বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণটা কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে? তুমি আমার বলো। আসবে তো প্রথম কক্ষপথে, এটা তো ফিক্সড। তাহলে বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণটা কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে? দ্বিতীয় কক্ষপথ হলে, এটা দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন আসলে, নাকি তৃতীয় কক্ষপথ থেকে আসলে, নাকি চতুর্থ কক্ষপথ থেকে আসলে, কোন কক্ষপথ থেকে আসলে? যত দুইটা কক্ষপথের ডিফারেন্স যত বেশি হবে তত শোষিত বিকিরিত শক্তি বেশি হবে না? ধরো মনে করো কোন একটা অ্যাটম আছে প্রথম কক্ষপথে, সেটা লাফ দিয়ে উপরের কক্ষপথে যাবে, তো দ্বিতীয় কক্ষপথে যাইতে যে শক্তি লাগবে কম, তৃতীয় কক্ষপথে যাইতে শক্তি লাগবে বেশি, চতুর্থ কক্ষপথে যাইতে শক্তি লাগবে আরো বেশি, তাই না? আরো বেশি, যত উপরের কক্ষপথে যাবে তত বেশি শক্তি লাগবে। তাহলে এবার উপরের কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে এসে পড়বে, তাহলে যত উপরের কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে এসে পড়বে, যত উপরের, সবচেয়ে উপরের কক্ষপথ থেকে যখন এসে পড়বে, তার জন্য বিকিরিত শক্তিটা হবে বেশি, তাই না? দুটো কক্ষপথের শক্তির ডিফারেন্সটাই তো ইকুয়াল টু এইচ এফ। তাহলে এটা তো ফিক্সড, এটা তো প্রথম কক্ষপথ ফিক্সড। তাহলে সবচেয়ে উপরের কক্ষপথ, সেইখান থেকে যদি ইলেকট্রন আসে তখন বিকিরিত শক্তিটা হবে সবচেয়ে বেশি। তাহলে তার জন্য কি হবে? তার জন্য হবে ইনফিনিটি, ঠিক আছে, অসীম। তাহলে n1 এর মান হবে 1, আর n2 এর মানটা হবে ইনফিনিটি। তাহলে বিকিরিত বা শোষিত শক্তি হবে সবচেয়ে বেশি। তাহলে বিকিরিত বা শোষিত শক্তি যদি সবচেয়ে বেশি হয় তাহলে কম্পাঙ্ক হবে সবচেয়ে বেশি, আর কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হবে সবচেয়ে মিনিমাম, সবচেয়ে কম। বুঝছো আমার কথা? এই যে ই ইকুয়াল টু, এটাকে লেখা যায় না hc বাই ল্যামডা। তাহলে দেখো ই যদি বেশি হয় তাহলে এফ হবে বেশি আর ল্যামডা হবে কম। তাহলে আমি আবার বলি, এটা প্রথম কক্ষপথ ফিক্সড, লাইম্যান সিরিজের জন্য বুঝাচ্ছি, প্রথম কক্ষপথ ফিক্সড, আর লাইম্যান সিরিজের জন্য দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ডট 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 ইনফিনিটি কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ইলেকট্রন যাবে। তাহলে বিকিরিত শক্তি কখন সবচেয়ে বেশি হবে? যখন সবচেয়ে উপরের কক্ষপথ থেকে ইলেকট্রন লাফ দিয়ে প্রথম কক্ষপথে আসবে, সবচেয়ে উপরের। এই দেখো লাইম্যান সিরিজ এখানে আঁকা আছে অলরেডি, এই যে লাইম্যান সিরিজ এখানে আমি এঁকে রাখছি। তো তাহলে এই যে দ্বিতীয় কক্ষপথ থেকে যখন যাবে তখন শক্তি কম, তৃতীয় কক্ষপথ থেকে যখন যাবে তখন শক্তি আরেকটু বেশি, এখান থেকে যখন যাবে তখন শক্তি, বিকিরিত শক্তি আরো বেশি, এই কক্ষপথ থেকে যখন প্রথম কক্ষপথে যাবে তখন আরো বেশি, সপ্তম কক্ষপথ থেকে যখন আসবে তখন শক্তি সবচেয়ে আরো বেশি, এভাবে ডট 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 অসীম থেকে যখন আসবে তখন বিকিরিত শক্তিটা হবে সবচেয়ে বেশি। আর বিকিরিত শক্তি যদি সবচেয়ে বেশি হয় তাহলে কম্পাঙ্ক হবে বেশি, আর কম্পাঙ্ক যদি সবচেয়ে বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য হবে সবচেয়ে কম। কি কথা বুঝছো? তরঙ্গ দৈর্ঘ্য হবে সবচেয়ে কম। কি ক্লিয়ার? তাহলে এইবার আসো বোর্ডে তাকাও, তাহলে আমরা এখন এখানে একটু কিছু কথা লিখে রাখবো।
কিছু কথা লিখে রাখবো। এই যে এখানে ইনফিনিটি, দেখো তাকাও, এই যে এখানে হবে ইনফিনিটি, এই যে ডট 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 ইনফিনিটি, সবগুলোতে ডট 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 ইনফিনিটি। তাহলে ইনফিনিটি থেকে যদি প্রথম কক্ষপথে আসে তখন তখন ল্যামডা হবে সবচেয়ে কম, তখন ল্যামডা হবে মিনিমাম। ঠিক আছে, ল্যামডা মিনিমাম। সবগুলোর ক্ষেত্রে একই কথা সত্য, ল্যামডা মিনিমাম, ল্যামডা মিনিমাম। তাহলে যখন ল্যামডা মিনিমাম হবে তখন এই যে এন এর মানটা যে কোনো সিরিজের জন্য ল্যামডা যখন তোমার কাছে মিনিমাম চাইবে তখন এন এর মানটা তুমি ইনফিনিটি বসাই দিবা, ল্যামডা মিনিমাম। যদি বলে না তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম, তাহলে লাইম্যান সিরিজের জন্য ম্যাক্সিমাম হবে ল্যামডা ম্যাক্সিমাম হবে যখন এন এর মান হবে 2, তাই না? যখন এন এর মান 2, যদি ইনফিনিটির জন্য ল্যামডা হয় মিনিমাম, তাহলে এন এর মান যদি 2 হয় মানে একেবারে জাস্ট এই যে উপরের কক্ষপথটা, প্রথম কক্ষপথ এখান থেকে এসে যখন পড়বে, এই যে দ্বিতীয় থেকে যখন এসে পড়বে, দ্বিতীয় থেকে যখন প্রথম কক্ষপথে আসবে তখন বিকিরিত শক্তি হবে সবচেয়ে কম। বিকিরিত শক্তি সবচেয়ে কম হলে কম্পাঙ্ক হবে সবচেয়ে কম, আর কম্পাঙ্ক সবচেয়ে কম হলে তরঙ্গ দৈর্ঘ্য হবে সবচেয়ে বেশি। ঠিক আছে, তার মানে ঠিক প্রতিবেশী কক্ষপথ থেকে যখন ইলেকট্রন আসবে, ঠিক পাশের কক্ষপথ, ঠিক উপরের কক্ষপথ থেকে যখন ইলেকট্রন আসবে তখন তরঙ্গ দৈর্ঘ্য হবে সবচেয়ে বেশি। ঠিক আছে, তখন তরঙ্গ দৈর্ঘ্য হবে সবচেয়ে বেশি। ক্লিয়ার? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য লাইম্যান সিরিজের জন্য ম্যাক্সিমাম হবে যখন এন এর মান 2, তরঙ্গ দৈর্ঘ্য বামার সিরিজের জন্য ম্যাক্সিমাম হবে যখন এন এর মান 3, তরঙ্গ দৈর্ঘ্য প্যাস্টেন সিরিজের জন্য ম্যাক্সিমাম হবে যখন এন এর মান 4, তরঙ্গ দৈর্ঘ্য ব্র্যাকেট সিরিজের জন্য ম্যাক্সিমাম হবে যখন এন এর মান হবে 5, এবং ফোন সিরিজের জন্য ম্যাক্সিমাম হবে যখন এন এর মান হবে 6। কি ক্লিয়ার? তাহলে আমি তোমারে একটু ফিল করাই, দেখো আসো বোর্ডে দেখো, একটু ভালো করে ফিল করো। এখানে যদি এই কক্ষপথ থেকে এসে পড়ে তাহলে বিকিরিত বা শোষিত শক্তি সবচেয়ে কম, শোষিত শক্তি সবচেয়ে কম হলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বড়, এই যে দেখো তরঙ্গ দৈর্ঘ্য বড়, আমি একটু তরঙ্গ দৈর্ঘ্যটাকে বড় করে আঁকছি, তরঙ্গ দৈর্ঘ্য বড়। আর এইখান থেকে যখন এইখানে আসবে মানে মনে করো এটা অসীম, আর উপর থেকে ডট 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 ইনফিনিটি, এই যে ডট 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 ইনফিনিটি, অসীম। অসীম থেকে যখন আসবে তখন তখন বিকিরিত শক্তি হবে সবচেয়ে বেশি, আর বিকিরিত সবচেয়ে বেশি হলে কম্পাঙ্ক হবে সবচেয়ে কম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সবচেয়ে কম। দেখো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। দেখো আমি তোমার যদি এই তরঙ্গটা দেখাই বলি, বলো তো এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি না এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তাহলে দেখো এর তরঙ্গ দৈর্ঘ্যটা দৈর্ঘ্য কম্পাঙ্ক বেশি, বেশি কাপাকাপি করছে, বেশি কাপাকাপি। তাহলে বেশি কাপাকাপি করার কারণে তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে, আর এইটার কাপাকাপি কম, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে। ঠিক আছে, কাপাকাপি কম, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই যে তোমাকে একটু একে এই যে ফিল করালাম যে এটার ল্যামডাটা হচ্ছে মিনিমাম, আর এটার ল্যামডাটা হচ্ছে ম্যাক্সিমাম, লাইম্যান সিরিজের জন্য। তাহলে ঠিক একই ভাবে বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ সবগুলো দেখানো যায়। কি ক্লিয়ার? ওকে, চলো তাহলে এবার আসো তো, এবার একটা ম্যাথ তোমরা করে দাও তো। বলছে হাইড্রোজেন অ্যাটমের জন্য ব্র্যাকেট সিরিজ এর, লিখো হাইড্রোজেন অ্যাটমের জন্য ব্র্যাকেট সিরিজ এর সর্বোচ্চ ও সর্বনিম্ন বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য বের করো। সর্বনিম্ন বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, অনেক সময় কিন্তু কম্পাঙ্ক চাইতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, আমি তোমাকে এখানে বের করে মানে এখানে প্রশ্ন আরো অ্যাড করে দিলাম, কম্পাঙ্ক নির্ণয় করো। কম্পাঙ্ক নির্ণয় করো, অথবা শক্তিও নির্ণয় করতে বলতে পারে, যে শক্তি নির্ণয় করো, তাও কিন্তু বলতে পারে যে শক্তি নির্ণয় করো, সর্বোচ্চ আর সর্বনিম্ন শক্তি নির্ণয় করো, বিকিরিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন শক্তি নির্ণয় করো। তো যে ল্যামডা বের করতে পারবে সে কম্পাঙ্কও পারবে, সে শক্তিও পারবে, তাই না? যে ল্যামডা বের করতে পারবে সে কম্পাঙ্ক বের করতে পারবে, শক্তিও বের করতে পারবে। তো কোন সিরিজের জন্য? ব্র্যাকেট সিরিজের জন্য। কোন সিরিজ? ব্র্যাকেট সিরিজ। দেখো কোথায় ব্র্যাকেট সিরিজ? এই যে ডি, যার n1 এর মান 4 আর n2 এর মান মানে n এর মান সেটা 5 6 7 8 ডট 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 ইনফিনিটি, কি তাই না? তাহলে সূত্রটা লিখবো আমরা,
তাহলে ব্র্যাকেট সিরিজের জন্য 1 ডিভাইডেড বাই ল্যামডা দ্যাট ইজ আর এইচ 1 ডিভাইডেড বাই 4 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এন স্কয়ার, যেখানে এন এর মান হবে 5 6 ডট 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 ইনফিনিটি। তো ল্যামডা ম্যাক্সিমামের জন্য এন হবে ইনফিনিটি, আর ল্যামডা মিনিমামের জন্য এন হবে, উল্টা লিখলাম, সরি উল্টা লিখলাম, ল্যামডা, তাই না? হ্যাঁ, ল্যামডা মিনিমামের জন্য এন হবে ইনফিনিটি, আর ল্যামডা ম্যাক্সিমামের জন্য এন হবে 5। কি ক্লিয়ার? তাহলে ল্যামডা ম্যাক্সিমামের জন্য এন হবে 5 আর ল্যামডা মিনিমামের জন্য এন হবে ইনফিনিটি। তো শেষ, ম্যাথ শেষ হয়ে গেছে। এইটুকু বুঝলেই ম্যাথ শেষ, এইটুকু বুঝলেই ম্যাথ কভার। তাহলে আসো দুইবার করতে হবে আর কি, এই সূত্র দুইবার খাটাইতে হবে। তো 1 ডিভাইডেড বাই, প্রথমে আমি ধরো ল্যামডা মিনিমামটা বের করব। তাহলে ল্যামডা মিনিমাম, তাহলে আর এইচ এর মান হচ্ছে 1.097 ইনটু 10 টু দি পাওয়ার 7, 1 ডিভাইডেড বাই 4 স্কয়ার, মিনিমামের জন্য 1 ডিভাইডেড বাই এটা হচ্ছে ইনফিনিটি। তো কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে বা ইনফিনিটির বর্গ দিয়ে ভাগ করলে তো ভাই জিরোই হবে। তাহলে 1.097 এক্সপোনেনশিয়াল ফাংশন 7 ডিভাইডেড বাই 4 স্কয়ার, ঠিক আছে? এটার ইনভার্স করলে ল্যামডা পাওয়া যাবে, এটার ইনভার্স করলে ল্যামডা পাওয়া যাবে। ল্যামডা পেয়ে গেছি আমরা অলরেডি। তাহলে অতএব মিনিমাম ল্যামডা মিনিমাম এটা সমান সমান 1.458 ইনটু 10 টু দি পাওয়ার -6 মিটার। এটা হচ্ছে ল্যামডার মান, তাই না? বলো ঠিক আছে কিনা? এটা হচ্ছে ল্যামডা মিনিমামের মান। তো এটা যদি ল্যামডা মিনিমাম হয় তাহলে এফ মিনিমামটা বের করতে হবে। ল্যামডা মিনিমাম হলে এফ তখন ম্যাক্সিমাম হবে, এফ ম্যাক্সিমাম। ভি ইকুয়াল টু এফ ল্যামডা মানে সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাই তো? তাহলে এফ ইকুয়াল টু কি? সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে সি ডিভাইডেড বাই ল্যামডা মিনিমাম। দেখো ল্যামডা যখন মিনিমাম হবে এফ তখন ম্যাক্সিমাম হবে, সহজ হিসাব। তাহলে সি হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1.458 ইনটু 10 টু দি পাওয়ার -6। তাহলে আসো 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে 2.0568 ইনটু 10 টু দি পাওয়ার 14 হার্টজ, ঠিক আছে? এটা হচ্ছে কম্পাঙ্ক, আর কম্পাঙ্ক সর্বোচ্চ হলে বিকিরিত শক্তি হয় সর্বোচ্চ। কেন? কারণ দেখো ই ম্যাক্স ইকুয়াল টু এইচ এফ, তাহলে এফ ম্যাক্স, এইচ তো কনস্ট্যান্ট, তাহলে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 ইনটু এফ ম্যাক্স 2.0568 ইনটু 10 টু দি পাওয়ার 14। একে যদি ভাগ দাও ইলেকট্রোভোল্ট এককে নিলে, এটা তো জুল হলো। তো তুমি কিন্তু জানো এগুলো অলরেডি, কিন্তু আমি তোমাকে শিখাইছি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ দিলে একবারে ইলেকট্রোভোল্ট এককে চলে আসবে। 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 হিসাবে খুবই পটু হইতে হবে, বুঝছো? 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 হিসাবে খুবই পটু হইতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0.851 এত ইলেকট্রোভোল্ট, এত ইলেকট্রোভোল্ট। তাহলে এটা আমরা ল্যামডা মিনিমামটা করলাম, ঠিক আছে? ল্যামডা মিনিমামটা করছি। ল্যামডা মিনিমাম, এফ ম্যাক্সিমাম, এইচ এফ ম্যাক্সিমাম হওয়ার কারণে ই হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে তোমার কাজ হচ্ছে এবার ল্যামডা ম্যাক্সিমাম বের করা, এফ মিনিমাম বের করা, ই মিনিমাম বের করা। করো করো, এবার তোমরা করো। এবার আমি একটু বসে রেস্ট নিই। যে সিরিজের কথা বলবে সেই সিরিজের সূত্রটা লিখে ফেলবা, সূত্রটা লিখলেই কাজ শেষ। আর সবসময় মাথায় রাখবে একটা শর্টকাট কথা, সেটা হচ্ছে এন ইনফিনিটি হলে সর্বদা ল্যামডা মিনিমাম হয়, ঠিক আছে? ল্যামডা মিনিমাম হবে যখন এন ইনফিনিটি হবে, সর্বদা এই কথাটা মাথায় রাখবা, দেখবা ম্যাথ একেবারে পানির মতো সহজ হয়ে গেছে। তো তোমরা বোর্ডে তাকাও না, তোমরা নিজেদের খাতার দিকে তাকাও, ঠিক আছে? আমি একটু করি এখানে। ল্যামডা ম্যাক্সিমাম চাই, তাহলে ল্যামডা ম্যাক্সিমাম হবে আর এইচ 1 ডিভাইডেড বাই 4 স্কয়ার 1 ডিভাইডেড বাই এন কতর জন্য ম্যাক্সিমাম হবে? এই যে লেখা আছে এন 5 এর জন্য, তাহলে 5 স্কয়ার। তাহলে এখান থেকে ল্যামডা ম্যাক্স হিসাব সব ক্যালকুলেটর করবে। আর এইচ এর মান তো জানি আমরা 1.097 এক্সপোনেনশিয়াল ফাংশন 7, এটা ইনটু এটা গুণ
1 divided by 4 square minus 1 divided by 5 square। ঠিক আছে, তাহলে এইটা আসলো, এটার ইনভার্স করতে হবে। ইনভার্স করলে সায়েন্টিফিক মোডে নিয়ে আগে 4.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। ঠিক আছে, এই যে ইফরাত রায়ান বের করে ফেলছে, গুড, ভেরি গুড। এত ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে ল্যামডা ম্যাক্স। তাহলে ল্যামডা ম্যাক্স পাইলে আমরা এফ মিনিমাম পাবো, এফ পাবো মিনিমাম সি ডিভাইডেড বাই ল্যামডা ম্যাক্স। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 4.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে 7.404 ইন্টু 10 টু দি পাওয়ার 13 এত হার্টজ। এবার তাহলে ই মিনিমাম পাবো, যেহেতু এফ মিনিমাম তাহলে ইকুয়াল টু এইচ এফ, এফ মিনিমাম হওয়ার কারণে এটা হবে মিনিমাম। তাহলে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 7.404 ইন্টু 10 টু দি পাওয়ার 13 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। দেখি এটা কত ইলেকট্রোভোল্ট আসে। 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 34 ডিভাইডেড বাই 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 19। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 0.3066 ইলেকট্রোভোল্ট। শেষ। কি বুঝতে পারছো? তাই না? সহজ না? দেখো, খুবই সহজ জিনিস। ঠিক আছে, ফিজিক্স সহজ এবং কেমিস্ট্রি যখন ফিজিক্সের মধ্যে চলে আসে তখন আরো সহজ। এবার আসো দেখি, হাইড্রোজেন পরমাণুর, তোমাদের ইসাক স্যারের বইয়ের ম্যাথ, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনটি 1 সেকেন্ডে কতবার আবর্তন করে? 1 সেকেন্ডে কতবার আবর্তন করে? ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ইলেকট্রনটি 1 সেকেন্ডে কতবার আবর্তন করে? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, বলো। নূর নবী বিপ্লব, তোমার কি প্রশ্ন আছে বলো। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনটি 1 সেকেন্ডে কতবার আবর্তন করে? আরে ভাই কম্পাঙ্ক চাইছে, কম্পাঙ্ক। ঠিক আছে, 1 সেকেন্ডে কতবার আবর্তন করে তার মানে কি চাইছে? চাইছে কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক এফ চাইছে, এফ। ঠিক আছে, তাহলে এফ বের করতে হবে। তাহলে 1 ডিভাইডেড বাই, এদিকে তাকাও, 1 ডিভাইডেড বাই ল্যামডা, এটা সমান সমান আরএইচ 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার, তাই তো? তো এখান থেকে ল্যামডা বের করবা আর ল্যামডা থেকে এফ বের করবা, বুঝছো? কি ক্লিয়ার? বুঝছো কি, তাই না? দেখো অনেকে এই কাজ করে, বুঝছো? ধরো যখন মনে করো থিওরির জ্ঞানটা হালকা হয়ে যায়, যখন খালি সূত্র মাথায় থাকে, থিওরির ব্যাপার স্যাপার আর মাথায় থাকে না, তখন অনেকে এই কাজগুলা করে। কিন্তু এফ, ঠিক আছে, এফ কম্পাঙ্ক, তোমার এই কম্পাঙ্ক চাইছে। এটা কোন কম্পাঙ্ক? এটা হচ্ছে কোন একটা ইলেকট্রন যদি এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গমন করে, ইলেকট্রন একটা কক্ষপথ থেকে এই কক্ষপথ থেকে ধরো ইলেকট্রন এই কক্ষপথে গমন করলো, তখন বিকিরিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, কম্পাঙ্ক এফ, এই যে এই সূত্র হচ্ছে সেইটা, তাই না? এই সূত্র হচ্ছে সেই সূত্রটা। এখানে আমাদের কি চাইছে? এই যে ইলেকট্রন, ইলেকট্রন কোন একটা কক্ষপথে ইলেকট্রন আছে, সে এই যে কক্ষপথে ঘুরতেছে, এই কক্ষপথে একক সময়ে কতবার ঘুরবে সেই কম্পাঙ্ক চাইছে, একক সময়ে কতবার ঘুরবে সেই কম্পাঙ্কটা চাইছে। তাহলে দুটো কম্পাঙ্কের মধ্যে গোটলা পাকানো যাবে না, দুটো একসাথে মিশায়ে খিচুড়ি বানানো যাবে না, কিন্তু মাথায় রাখতে হবে কোন কম্পাঙ্ক চাইছে। ঠিক আছে, একটা হচ্ছে বিকিরিত ফোটনের কম্পাঙ্ক, আর একটা হচ্ছে ইলেকট্রন কক্ষপথে ঘুরতেছে, একক সময় কতবার ঘুরে আসে সেই কম্পাঙ্ক। দুটো কম্পাঙ্ক আলাদা জিনিস, বুঝছো? তাহলে আমাদের কোন কম্পাঙ্কটা চাইছে? হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথে ইলেকট্রন একক সময় কতবার ঘুরে আসে সেই কম্পাঙ্কটা চাইছে, সেই কম্পাঙ্কটা চাইছে। তাহলে কম্পাঙ্ক এফ, এফ ইকুয়াল টু কম্পাঙ্ক এফ লাগবে আমাদের। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ না? দেখো তো মনে পড়ে, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, 2 পাই এফ। তাহলে আমাদের এফ লাগবে, এফ ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই 2 পাই, ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। এবার ওমেগা ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি ডিভাইডেড বাই এই যে 2 পাই আর। তাহলে এবার
বেগের মান হিসাব করে বসাবা, যেহেতু আমরা জানি একবারে বসা দিচ্ছি। 2.18 ইন্টু 10⁶, আর 2 পাই গুণ আর এর মান 0.53 ইন্টু 10⁻⁻10। তাহলে এবার দেখি একক সময়ে কতবার আবর্তন করে, কম্পাঙ্কটা কত। 2.18 এক্সপোনেনশিয়াল ফাংশন 6, 2 ইন্টু 3.1416 ইন্টু 0.53 এক্সপোনেনশিয়াল ফাংশন -10, তাহলে 6.546 ইন্টু 10⁻15 হার্টজ একক সময় এতবার আবর্তন করে, বুঝছো? 1 সেকেন্ডে ইলেকট্রন এতবার আবর্তন করে, দেখছো কতবার? 10⁻15। চিন্তা করতে পারছো? তাহলে 6.5, দেখো এইটা না, এইটা না, এইটা না, তাহলে ধারে কাছে অ্যান্সার হচ্ছে এইটা, এটাই অ্যান্সার। এই ঠিক আছে, চলো দ্রুত তুলে নাও। তাহলে নেক্সট স্লাইডে গেলাম। তো এবার দেখো একটা সুন্দর ম্যাথ আছে, তো এটা পড়ো, পড়ে তোমরা নিজেরা সলভ করো, আমি টাইম বেঁধে দিচ্ছি এটার জন্য, কারণ এটা সুন্দর একটা প্রবলেম, তো এটার জন্য একটু টাইম দিতে হবে। কি ব্যাপার? হ্যাঁ এই যে নাও, টাইম দিচ্ছি তোমাদের। দুই মিনিট টাইম দিলাম, নাও উত্তর বের করার জন্য। ম্যাথ কিন্তু তোলার জন্য টাইম দিই নাই, উত্তর বের করার জন্য, ভাবার জন্য। ভাবো, পড়ো, প্রশ্ন পড়ে ভাবো। এমডি শিমুল হাসান বলছে বি, আন্দাজে ঢিল ছুটছে, শিওর আমি। আনারুল ইসলাম রোহাল বলছে সি। এমডি শিমুল হাসান কথা সত্য, হ্যাঁ এই যে আন্দাজে ঢিল ছুটছো, কথা সত্য। নাজমুন নাহার বলছে এ, নয়ন বলছে বি, সাজ্জাদ বলছে ডি মে বি, আচ্ছা মে বি। রকি কুন্ডু বলছে সি। ওকে, দেখি আমরা কোনটা হইতে পারে। লাবিব হোসেন বলছে 4 and 2 হতে পারে। আচ্ছা তাহলে দেখো এবার আমি একটু করি, তোমরা তো ভাবলা, তোমরা তো হিসাব করলা নিজেরা, এবার আমি করি। দেখো প্রথম লাইনটাতে এমন কোনো কথাই নেই, প্রথম লাইনটা ফাও। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি N1 থেকে N2 কক্ষপথে গমন করে, মানে সংক্রমণ ঘটায়, মানে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গমন করে। হাইড্রোজেন অ্যাটমের তো ইলেকট্রন একটাই, সেই ইলেকট্রন N1 থেকে N2 কক্ষপথে যায়। এটা হচ্ছে প্রথম লাইনের কথা। তারপরে আমাদের বলছে বোর তত্ত্ব অনুযায়ী, বোর তত্ত্ব অনুযায়ী প্রাথমিক স্তরে ইলেকট্রনটির পর্যায়কাল অন্তিম স্তরের পর্যায়কালের 8 গুণ, অর্থাৎ N1 এটা হচ্ছে প্রাথমিক, N1 এটা প্রাথমিক, প্রাথমিক, আর N2 এটা হচ্ছে অন্তিম, এটা অন্তিম। তো বলা হচ্ছে প্রথম কক্ষপথের অর্থাৎ প্রাথমিক স্তরে, এই যে প্রাথমিক, প্রথম কক্ষপথ না সরি প্রাথমিক, মানে নিচের যে স্তর লোয়ার অরবিট আর কি, সেই লোয়ার অরবিটে ইলেকট্রনটির পর্যায়কাল অন্তিম স্তরে পর্যায়কালের 8 গুণ, অন্তিম স্তরে পর্যায়কালের 8 গুণ। কি লাগবে? পর্যায়কাল, পর্যায়কাল টি লাগবে। তো আসো আগে টি এর সূত্রটা খুঁজে বের করো। টি ইকুয়াল টু কি? তো টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, আর ওমেগা ইকুয়াল টু ভি বাই আর।
তাহলে 2 পাই উপরে আর নিচে ভি, এই যে ওমেগা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, আর চলে গেল উপরে। তাহলে টি এর সাথে এন এর সম্পর্ক, তো অলরেডি কিন্তু এটা দেখাইছি, একবারে কিন্তু আমি লিখতে পারি টি সমানুপাতিক এন স্কয়ার, একবারে কিন্তু লেখা যায় কি যায় না। আর যদি মনে করো না যায়, তাহলে আর এর সাথে এন এর সম্পর্ক হচ্ছে, আর এর সাথে এন এর সম্পর্ক কেমন, আর এর সাথে বলো, আর এর সাথে পাই আর ইকুয়াল টু এইচ স্কয়ার এপসাইলন নট এন স্কয়ার ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কয়ার, তাহলে এই যে এন স্কয়ার, তাহলে উপরে এন স্কয়ার, ঠিক আছে। আর নিচে সরি আমি এন স্কয়ার বলে ফেলছিলাম, টি এর সাথে সম্পর্ক না, টি এর সাথে হচ্ছে এন কিউব, আর নিচে বেগ, বেগের সাথে সম্পর্ক হচ্ছে 1 ডিভাইডেড বাই এন, তাহলে এন কিউব, এটা কিন্তু প্রথমেই করা, এই যে এন কিউব, এই যে এটা হচ্ছে সূত্র। তো এগুলা একবারে মনে রাখা যাবে না, মনে থাকবেও না, একবারে মনে রাখা যাবে না, এটা মনে থাকবেও না, তো এই কারণে তুমি হিসাব করে নিবা, কোনো সমস্যা নেই। তাহলে এটুকু জানলেই ম্যাথ শেষ। এবার কি বলছে দেখি, এবার বলতেছে T1, দেখো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T1 বাই T2, এটা সমান সমান N1 বাই N2 তার কিউব। এবার প্রাথমিক স্তরের পর্যায়কাল হচ্ছে T1, আর অন্তিম স্তরের পর্যায়কাল হচ্ছে T2। তো কি বলছে, বোর তত্ত্ব অনুযায়ী প্রাথমিক স্তরে ইলেকট্রনটির পর্যায়কাল, প্রাথমিক স্তরে ইলেকট্রনটির পর্যায়কাল অন্তিম স্তরে ইলেকট্রনটির পর্যায়কালের 8 গুণ, অন্তিম স্তরে ইলেকট্রনের পর্যায়কাল হচ্ছে T2 তার 8 গুণ। তাহলে T2 যদি হয় T, তাহলে T1 হবে 8 গুণ T2 এর 8 গুণ। T2 যদি হয় T, তাহলে T1 হবে T2 এর 8 গুণ, অর্থাৎ T এর 8 গুণ, T ইন্টু 8 মানে 8T, বুঝছো, 8T। তাহলে T আর T কাটাকাটি গেল, N1 আর N2 তার এখানে কিউব, তাহলে এই পাশে আসলে রুট কিউব হবে, তাহলে রুট কিউব করলে N1 বাই N2 এটা সমান সমান আমরা পাই 4 বাই 1, সরি 2 বাই 1, 2 বাই 1, কারণ 8 কে রুট কিউব করলে তো 2 হয়, তাহলে 2 বাই 1 হবে। অর্থাৎ যে দুটো কক্ষপথ, সেই দুটো কক্ষপথের n এর রেশিও হবে 2 বাই 1 আর 1 বাই 2, দুটো কক্ষপথের n এর রেশিওটা হবে, n এর যে রেশিওটা, সেই রেশিওটা হবে 2 আর 2 বাই 1 এবং 1 বাই 2, এরকম কিছু একটা হবে, তাই না? কি ক্লিয়ার? তাহলে এবার আসো, এখানে আসো, তাকাও, 4 6 রেশিও কি 2 1 হয়? হয় না। 6 4 রেশিও কি 2 1 হয়? না। 8 2 রেশিও কি 2 1 হয়? না। 4 2 রেশিও 2 1 হয়। তাহলে তাদের সম্ভাব্য মান হতে পারে 4 আর 2, সম্ভাব্য মান হতে পারে কত, 4 আর 2, এই তো মিলে গেল। কি কথা বুঝছো? সহজ। আমার দেখতে হবে এন এর সাথে সম্পর্ক কেমন, টি এর সাথে এন এর সম্পর্কটা কেমন, এটা দেখলেই কাজ শেষ। এমন যদি তোমার একবার এটা মনে থাকে তাহলে তো খুবই ভালো, যদি মনে না থাকে তাহলে একটু কষ্ট করে হিসাব করে নিবা। ঠিক ক্লিয়ার? আমি দেখো, এই যে আমি হিসাব না করে যখন বলতে গেছিলাম তখন কিন্তু আমি বলে ফেলছিলাম টি সমানুপাতিক এন স্কয়ার, ঠিক আছে, হিসাব না করে বলতে গেছিলাম, এই কারণে একটু হিসাবের উপরে জোর দিবা। সূত্র টুত্র মনে মানে মুখস্থ করলে তো সব মনে থাকবে, আর কত মুখস্থ করবা তুমি বলো, তাই না? কি ক্লিয়ার? তাহলে আন্দাজে যারা ডি ডি বলছিল তাদের হয়ে গেছে। হ্যাঁ, এবার আসো, লাস্ট একটা ম্যাথ আমরা করবো আজকের ক্লাসে, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা কিন্তু সৃজনশীল প্রশ্ন হিসাবে আসবে, এটা কিন্তু আমাদের রিসার্চ স্যারের বইতেও আছে। তাহলে প্রশ্নটা মনে মনে একটু পড়ো আর ভাবো। দেখো, প্রশ্ন পড়ার জন্য একটু টাইম দিন, প্রশ্ন পড়ার জন্য 1 মিনিট টাইম দিলাম, প্রশ্ন পড়ো। পড়ো, প্রশ্নটা পড়ো। 18 ইলেকট্রোভোল্ট শক্তি সম্পন্ন ইলেকট্রনের সঙ্গে একটি হাইড্রোজেন অ্যাটমের ধাক্কা লাগে, ধাক্কা লাগার পরে পরমাণুটি উচ্চতর শক্তিতে উত্তেজিত হলো, মানে উচ্চতর কক্ষপথে, কোনো একটা কক্ষপথে চলে গেল এবং ইলেকট্রনটির গতি গেল কমে। পর মুহূর্তে পরমাণু থেকে 1650 আর্মস্ট্রং এর একটি ফোটন নিঃসৃত হল। ঠিক আছে, এটা হচ্ছে উদ্দীপক। তো প্রশ্নই তো নাই এখানে। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে বিকিরিত ফোটনের শক্তি, বিকিরিত ফোটনের কম্পাঙ্ক ও শক্তি নির্ণয় করো, কম্পাঙ্ক ও শক্তি নির্ণয় করো। আর 2 নম্বর, ধাক্কার পরে ইলেকট্রনটির বেগ কত, ধাক্কার পরে ইলেকট্রনটির বেগ কত।
ঠিক আছে? তো চলো দেখি একটু একে একে বুঝি। এটা হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটম, হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটম। তো হাইড্রোজেন অ্যাটমের ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে হচ্ছে নিউক্লিয়াস, এই অংশটুকু নিউক্লিয়াস। তারপর এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এটা ধরো তৃতীয় কক্ষপথ। এবার কি করা হয়েছে, একটা ইলেকট্রন এসে হিট করছে এটাকে, একটা ইলেকট্রন এভাবে গিয়ে হিট করছে, এই যে একটা ইলেকট্রন হিট করছে, ধাক্কা লাগাইছে। তো ধাক্কা লাগলে কি হয়েছে, 18 মেগা মেগা 18 সরি মেগা না 18 ইলেকট্রোভোল্ট শক্তি সম্পন্ন একটা ইলেকট্রন। এই ইলেকট্রনের যে শক্তিটা, এটা E1 বললাম, ইনিশিয়াল শক্তি, বা EI বললাম, এটা হচ্ছে 18 ইলেকট্রোভোল্ট শক্তি সম্পন্ন একটা ইলেকট্রন। এই ইলেকট্রন গিয়ে এই হাইড্রোজেন অ্যাটমটাকে হিট করছে, ধাক্কা দিছে। তো ধাক্কা দিলে কি হয়েছে, এটা উত্তেজিত স্তরে গমন করছে, ইলেকট্রনটা উত্তেজিত কক্ষপথে গমন করছে। দেখো ধাক্কার ফলে এইচ পরমাণু ধাক্কা লাগলো, ধাক্কার ফলে পরমাণুটি উচ্চতর শক্তিতে উত্তেজিত হলো। এই যে উচ্চতর শক্তিতে উত্তেজিত হওয়ার মানেটা হচ্ছে নিম্ন নিম্ন অরবিটের যে ইলেকট্রনটা সেটা লাফ দিয়ে উচ্চতর কোন একটা কক্ষপথে চলে গেছে। কোন কক্ষপথে আমরা তো জানি না, তবে উচ্চতর কোন একটা কক্ষপথে চলে গেছে। তাহলে ধরি আমরা এই যে প্রথমে হাইড্রোজেন অ্যাটমের যে প্রথম ইলেকট্রনটা সেটা তো প্রথম কক্ষপথে থাকে, তো সেটা ইলেকট্রনটাকে হিট করার পরে, ইলেকট্রন এটাকে এসে আঘাত করার পরে এটা লাফ দিয়ে উপরের স্তরে, উপরের এই কক্ষপথে এখানে গমন করছে, এখানে চলে গেছে লাফ দিয়ে। ঠিক আছে, লাফ দিয়ে চলে গেছে, এবং ধাক্কা লাগার পরে ইলেকট্রনটা পরবর্তীতে ধাক্কা লাগে, ইলেকট্রন আবার চলে গেছে। এই যে ধাক্কা লাগার পরে ইলেকট্রনটা আবার চলে গেল। তো ধাক্কা লাগার পরে এই ইলেকট্রনের এনার্জি কিন্তু আর আগের মতো নাই, 18 ইলেকট্রোভোল্ট নাই। ইলেকট্রনের ফাইনাল এনার্জি, এটাকে আমরা বললাম EF, এটা হচ্ছে ইলেকট্রনের ফাইনাল এনার্জিটা। তো এটা কিন্তু আগের মতো 18 ইলেকট্রোভোল্ট নাই। কেন নাই? কারণ এই ইলেকট্রনটা যখন এই হাইড্রোজেন অ্যাটমের ওই যে ইলেকট্রনটাকে আঘাত করছে, তখন তো এই ইলেকট্রন থেকে এই যে ইলেকট্রনটা, এটা কিছু শক্তি শুষে নিয়েই তো উপরের স্তরে গেছে। ঠিক আছে, শুষে নিয়েই কি হয়েছে, উপরের স্তরে গেছে। ফলে ইলেকট্রনের আর এনার্জি, ধাক্কার পরে এনার্জি আর 18 ইলেকট্রোভোল্ট নাই, কমে গেছে, কিছুটা কমে গেছে। তাহলে যে শক্তিটা কমে গেছে, সেই শক্তিটাই খরচ হয়েছে এই প্রথম কক্ষপথের ইলেকট্রনটাকে উচ্চতর কোন একটা কক্ষপথে পাঠাইতে। ঠিক আছে, এই ইলেকট্রনের কাছ থেকেই শক্তি শোষণ করে নিয়ে লাফ দিয়ে উপরের স্তরে চলে গেছে। এবার কথা হচ্ছে কি, ইলেকট্রন এরভাবে উত্তেজিত হয়ে উপরের কক্ষপথে বেশিক্ষণ কিন্তু থাকে না। ঠিক আছে, ঠিক পর মুহূর্তে আবার ইলেকট্রনটা নিম্ন স্তরে গমন করে, যে কক্ষপথে ছিল ওই স্তরে গমন করে, কারণ স্থায়িত্ব অর্জন করতে চাই। তো লোয়ার অরবিটে, সবচেয়ে লোয়ার অরবিটে ইলেকট্রন কিন্তু স্থায়ীভাবে থাকে। তো হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রন একটাই, তো লোয়ার অরবিট হচ্ছে স্থায়ী কক্ষপথটা। ঠিক আছে, স্থায়ী কক্ষপথে থাকবে। তো স্থায়ী কক্ষপথে থাকার জন্য সে আবার কি করবে, ওই যে ইলেকট্রনটা উচ্চতর কক্ষপথে গমন করছিল সেটা আবার পর মুহূর্তে লাফ দিয়ে আবার নিম্ন কক্ষপথে গমন করবে, যে কক্ষপথে সে ছিল সেই কক্ষপথে সে গমন করবে। তো সেই কক্ষপথে যদি গমন করে, তাহলে ওই ইলেকট্রনটা আবার শক্তি বিকিরণ করবে না? কতটুকু শক্তি বিকিরণ করবে? খুব সহজ কথা, যতটুকু শক্তি নিয়ে সে লাফ দিয়ে উপরের কক্ষপথে গেছিল, ঠিক ততটুকু শক্তি নিয়ে আবার সে নিচের কক্ষপথে, ততটুকু শক্তি বিকিরণ করে সে আবার নিচের কক্ষপথে গমন করবে। তুমি ছিলে একতলায়, তোমাকে এসে আমি মনে করো যে আমার কাছে 50 টাকা ছিল, তোমাকে আমি কিছু টাকা দিছি, ধরো 50 টাকা না, আমার কাছে 5000 টাকা ছিল, তুমি নিচতলায় থাকো, তো তোমাকে আমি মনে করো যে 2000 টাকা দিলাম, আমার কাছে 5000 আছে, 2000 টাকা তোমার দিলাম, তুমি এখন বড় লোক হয়ে গেলা, বড় লোক হয়ে লাফ দিয়ে উপরের কক্ষপথে চলে গেছো, মানে দোতলায় চলে গেছো, এখন তুমি দোতলায় থাকবা। ঠিক আছে, দোতলার ভাড়া বেশি, দোতলায় থাকবা। কিন্তু এই যে দোতলায় আমি পাঠাই দিলাম তোমারে, পাঠাই দেওয়ার পর আমি চলে গেলাম, আমার কিন্তু আর 5000 টাকা নেই, আমার কাছে এখন 3000 টাকা আছে, কারণ 2000 টাকা আমি তোমার দিয়ে দিছি। তো তুমি উপরের যে কক্ষপথে, উপরের কক্ষপথে বেশিক্ষণ থাকতে পারবা না, দোতলায় বেশিক্ষণ থাকতে পারবা না, তোমার আসলে অনেক মানে নিচতলায় থাকা অভ্যাস, ওইখানে তুমি স্থায়িত্ব অর্জন করো। তো তুমি আবার কি করবা, নিচতলায় চলে আসবা, তাহলে ওই 2000 টাকা যেটা আমি তোমার দিলাম সেটা আবার ছাড়ে দিতে হবে আর কি, সেই শক্তিটা আবার বিকিরণ করতে হবে। তাহলে আমি যদি বলি এই ইলেকট্রন যখন নিচের কক্ষপথে গমন করবে তখন সে শোষিত শক্তির সমপরিমাণ শক্তি সে বিকিরণ করবে। তো সেই বিকিরণ শক্তিটাই আমরা একটা ফোটনের মাধ্যমে পাইলাম, যে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে 1650 অ্যারমস্ট্রং। অর্থাৎ উপরে যে বাংলা কথা এখানে উদ্দীপকটা যেটা বলা আছে সেটা আমি এঁকে ফেলছি অলরেডি, তাহলে দেখো বিকিরিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম্পাঙ্ক পাবো, কম্পাঙ্ক থেকে শক্তি পাবো। তো এই যে শক্তিটা, এই শক্তিটাই তো বিকিরণ করে সে আবার পুনরায় প্রথম কক্ষপথে বা নিম্ন কক্ষপথে ফেরত গেছে। তাহলে সে কতটুকু ইলেকট্রনের কাছ থেকে কতটুকু শক্তি সে শুষে নিচ্ছিল সেইটা আমি বের করে নিতে পারবো না, সেই শক্তিটাই তো এই ফোটনের শক্তি। শেষ কথা, শেষ। ক্লিয়ার? তাহলে আমরা ফোটনের শক্তিটা হিসাব করি, যে ফোটনের শক্তি আর কম্পাঙ্ক এটা চাইছে কিন্তু,
তাহলে কম্পাঙ্ক তো এফ, এফ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে, এটা তুমি বের করবা। আর আমাদের লাগবে শক্তি, তো শক্তি কত? শক্তি ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো মান বসে আসো। এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ল্যামডা হচ্ছে 1650 অ্যারমস্ট্রং, 1650 গুণ 10 টু দি পাওয়ার 10। তো এটা আসবে জুল এককে। এটা আসবে জুল এককে, তাকে ভাগ দিবা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে, বুঝছো? তাহলে একবার ইলেকট্রোভোল্ট এককে চলে আসবে। 6.626 exponential function -34 into 3 exponential function 8 divided by 1650 exponential function -10 into 1.6 exponential function -19। তাহলে 7.5295 এত ইলেকট্রোভোল্ট, এত ইলেকট্রোভোল্ট, এটা হচ্ছে বিকিরিত ফোটনের শক্তি। ঠিক আছে, এটাই হচ্ছে বিকিরিত ফোটনের শক্তি। তাহলে এই যে শক্তিটা, এই শক্তিটা এই ইলেকট্রন ছেড়ে দিছে, ঠিক আছে, আর আমি সেই শক্তিটাকে ফোটনের মাধ্যমে পাচ্ছি, ফোটনের শক্তি হিসাবে পাচ্ছি, মানে শক্তি তো সংরক্ষণশীল। তাহলে এই শক্তিটা আসছিল কোত্থেকে? এই শক্তিটাই এই ইলেকট্রনের কাছ থেকে আসছিল। ইলেকট্রন যখন হিট করছিল তখন এই ইলেকট্রনের কাছ থেকেই এই নিম্নতম কক্ষপথের যে ইলেকট্রনটা ছিল এখানে কক্ষপথে, সে এই ইলেকট্রনের কাছ থেকেই শক্তিটা শোষণ করে নিছে। তাহলে এই ইলেকট্রনের কতটুকু শক্তি হারাই গেছে সেটা কিন্তু আমরা বের করে ফেলছি অলরেডি। এই যে এতটুকু শক্তি এই ইলেকট্রনের হারাই গেছে। তাহলে ধাক্কা লাগার পরে, ধাক্কা দেওয়ার পরে ইলেকট্রনের শক্তি, ধাক্কা দেওয়ার পরে ইলেকট্রনের শক্তি, ধাক্কার পরে, তো ধাক্কার পরের শক্তিটাকে ই ফাইনাল বলছি। তাহলে ই ফাইনাল কি হবে? ই ইনিশিয়াল মাইনাস হচ্ছে ই। তো ই ইনিশিয়াল হচ্ছে 18 মাইনাস হচ্ছে 7.5295 এত ইলেকট্রোভোল্ট, এত ইলেকট্রোভোল্ট। তাহলে হিসাব করলে 18 বিয়োগ অ্যান্সার। তাহলে 10.47 ইলেকট্রোভোল্ট, এটা হচ্ছে বিকিরিত ফোটনের শক্তি, সরি এটা হচ্ছে ইলেকট্রনের ফাইনাল এনার্জি। ঠিক আছে, ধাক্কা লাগার পরে যখন ইলেকট্রনটা বের হয়ে গেছে তখন ইলেকট্রন এই এনার্জি নিয়ে চলে গেছে। এবার আসো ইলেকট্রনের বেগ কত তাই চাইছে। তা আগে তো বেগটা বেশি ছিল, কারণ আগে তো শক্তি ছিল এই যে 18 ইলেকট্রোভোল্ট। এখন তো ধাক্কা লাগার পরে শক্তি কমে গেছে, কারণ কিছু শক্তি খরচ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে ধাক্কা লাগার পরে এখন শক্তি এইটা, আর এই শক্তিটা তো গতি শক্তি, তাই না? তাহলে গতি শক্তি ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, হাফ এমভি স্কয়ার। তো এখান থেকে বেগ বের করতে হবে। ঠিক আছে, ই ফাইনাল। তাহলে 10.47 ইন্টু 1.6, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, তারপরে হাফ এমভি স্কয়ার, হাফ 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইলেকট্রনের ভর গুণ ভি স্কয়ার। তাহলে এখান থেকে একমাত্র ভি এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে অ্যান্সার গুণ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন। ক্যালকুলেটর থেকে ডাটা ডিলিট দিবা না, বুঝছো? ডাটা ডিলিট দিলে হবে কি বারবার তুলতে হবে। তাহলে এটার সাথে এটা গুণ দিলাম, গুণ দিব 2 গুণ দিব, হ্যাঁ, ভাগ দিব 9.11 এক্সপোনেনশিয়াল ফাংশন -31। ঠিক আছে, ওকে। এবার রুট অ্যান্সার। তাহলে ইলেকট্রনের বেগটা পাবো হচ্ছে 1.917 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এত। অনেকে যারা অলরেডি তো তোমরা পড়ছো ওই যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তোমরা পড়ছো, তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাতে তোমরা কি করো, ওই যে যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি চলে যায় তখন কিন্তু গতিশক্তির সূত্র আর হাফ এমভি স্কয়ার থাকে না, গতিশক্তির সূত্র কিন্তু চেঞ্জ হয়ে যায়। তোমরা দেখবা তোমাদের অপার্থ পড়াচ্ছে ওটা। তো অনেকে বলতে পারো ভাই এইখানে আমরা ওই সূত্রটা কেন খাটালাম না? ওই সূত্রটা আমরা খাটাইতাম যদি আলোর বেগের কাছাকাছি যাইতো, কিন্তু এটা আলোর বেগের কাছাকাছি না, 10 টু দি পাওয়ার 6। এখন আলোর বেগ হইতে 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 8। ঠিক আছে, এটা আলোর বেগের অনেক কম। পার্সেন্টেজে যদি চিন্তা করি এটা আলোর বেগের কত পার্সেন্টেজ দেখি আসো তো, পার্সেন্টেজে যদি চিন্তা করি তাহলে এটা আলোর বেগের কত পার্সেন্টেজ আসো তো দেখি, আলোর বেগের কত পার্সেন্টেজ গুণ 100। পার্সেন্টেজে চিন্তা করলে এটা আলোর বেগের 0.63%, 0.63%, আলোর বেগের 0.63%, মানে খুবই সামান্য। কি ক্লিয়ার? ঠিক আছে, খুবই সামান্য। এই কারণে এখানে ওই সূত্র খাটবে না, গতিশক্তির থিওরি অফ রিলেটিভিটির যে সূত্র ওই সূত্র খাটবে না। কি ক্লিয়ার? 80% পর্যন্ত হ্যাঁ ইউজ করা যায়। অনেকে এটা প্রশ্ন করে যে কেন এটা হচ্ছে না ভাই, আমরা কেন ওই সূত্র নিচ্ছি না? ঠিক আছে, কারণ আমি দেখালাম যে আলোর বেগের মানটা
আলোর বেগের যে মানটা তার তুলনায় এই বেগের মানটা অনেক কম, এই কারণে কিন্তু আমরা এই সকল ক্ষেত্রে হাফ এমবি স্কয়ারই ব্যবহার করি। ঠিক আছে, এই সকল ক্ষেত্রে হাফ এমবি স্কয়ারই আমরা ব্যবহার করি, বুঝছো? তাহলে আজকে আর কি পড়াবো বলো? ফারহানা ইসলাম বলছে বায়োলজি ক্লাস কি শেষ? না না, বায়োলজি এখন শুরু হবে, এখন বায়োলজি শুরু হবে, এখন ঘাসফড়িং পড়াবো, এখন ঘাসফড়িং এর হৃৎপিণ্ড পড়াবো, বায়োলজি ক্লাস এখন শুরু হবে। খাতা কলম নিয়ে বসে পড়ো, এখন বায়োলজি ক্লাস শুরু হবে। বান্দর, এরা খুব বান্দর। ওয়েব অ্যাপ থেকে কমেন্ট পড়বো, ওয়েব অ্যাপে কি আসছে বলো? ভাইয়া এক্সাম চলতেছে, আর একবার সামারি করেন, রিজনটা বুঝতে পারছি। দিন দিন ইয়ং হয়ে যাচ্ছি, ইয়ং হয়ে আর কি লাভ? আইমান সাদিক বিয়ে করে নিল, ইয়ং হয়ে আর লাভ নাই, বিয়ে হবে না। ওকে, তাহলে তাহলে আজকে শেষ, টাটা, বাই বাই।